আচ্ছা। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের হায়ার স্টাডি প্রোগ্রামের আহ, এই পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করব বেলজিয়ামে হায়ার স্টাডি এবং আহ, বেলজিয়ামে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা বা পড়াশোনা পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার শুরুতে আমি আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। বেশিরভাগ মানুষই আশিক নামে চিনে বা অনেকে মিন্টু নামেও চিনতে পারে ক্যাম্পাসে। তো আমি হচ্ছে সিভিল 12 সিরিজের, বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্টে পার্ট টাইম পিএইচডি করতেছি সিভিলে। আর একটা কোম্পানিতে ফুল টাইম চাকরি করতেছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমাদের আজকের সেশনের স্পিকার হিসেবে আছে অনাদির রঞ্জন বড়াই। আহ, অনাদি হচ্ছে আমার বন্ধু। সে ট্রিপলি 12 সিরিজের এবং অনাদি ভিইউবি, কারণ এর পুরো নামটা আমার মুখ দিয়ে বের হয় না ঠিক মতো। হয়তো অনাদি বলবে বেলজিয়ামের ইউনিভার্সিটি, এটা হচ্ছে ব্রুসেলসে অবস্থিত। সেখান থেকে সে 2024 সালে পড়াশোনা শেষ করে এখন অপটিক্যাল ডিজাইনার হিসাবে বেলজিয়ামেই চাকরিরত রয়েছে। আহ, বেলজিয়ামে থাকতে কি তোর সাথে আমার দেখা হয়েছিল? দেখা হয়নি মনে হয় না? না, আমার তোর সাথে দেখা হয়নি। দেখা হয়নি মানে আমিও হচ্ছে কি অল্প কিছু সময় বেলজিয়ামে ছিলাম তখন। আহ, মানে ও যে বেলজিয়ামে ছিল এটা আমি প্রথমে জানতাম না, ওখানে যাওয়ার পরে আমি জানছি। তারপরে আমাদের ওখানে থেকেও কথাবার্তা হয়েছে, তারপরে তো আমি কিছু সময় থেকে চলে আসছি। তো আমি আমরা অনাদি সম্পর্কে আরো কিছু হয়তো ওর সম্পর্কে জানবো ওর কাছ থেকে, অনাদির কাছ থেকে। তো আমি আর বেশি সময় নিব না। শুধু একটা কথাই বলবো, আমাদের রেকর্ডিংটা যেহেতু, সরি, আমাদের সেশনটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, এই সেশনটা সাধারণত আমরা হায়ার স্টাডি গ্রুপে, মানে রুয়েট হায়ার স্টাডি সোসাইটি গ্রুপে এবং রুয়েট কমন রুমে আমরা শেয়ার করে দিই। হয়তো একটু সময় লাগবে। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সেশন চলাকালীন সময়ে চ্যাটে লিখতে পারেন, অথবা অনাদির প্রেজেন্টেশন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশনের সময়ে আপনার হ্যান্ড রেজ করে আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন সরাসরি। তো আমি আর বেশি সময় নিব না, আমি অনুরোধ করব অনাদিকে তার সেশন শুরু করার জন্য। অনাদি। ধন্যবাদ আশিক। আমার যেটা আশিক বললো যে আমার নাম অনাদি রঞ্জন বারৈ। আমি 2012 সিরিজের ট্রিপলি রুয়েট থেকে। আর আমি আহ, বেলজিয়ামে যাই 2022 সালে সেপ্টেম্বর মাসে। এবং সেখান থেকে যেটা আশিক বললো যে আমি ভ্রিজে ইউনিভার্সিটি ব্রুসেল নামের একটি সরকারি ইউনিভার্সিটি থেকে আমি ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে এমএসসি পাশ করি। এবং বর্তমানে আমি একটি অপটিক্যাল ডিজাইনার হিসেবে একটি স্টার্টআপ কোম্পানিতে জব করছি, যার নাম হচ্ছে মরো আইওয়্যার। তার কাজ হচ্ছে যে নেক্সট জেন গ্লাসেস তৈরি করা। আহ, আমি আসলে বেলজিয়ামে আসছি। এর কারণটা হচ্ছে যে আহ, মানুষ বিভিন্ন জায়গায় যায়। ম্যাক্সিমাম যারা ইউরোপে আসতে চায় সবার টার্গেট হলো জার্মানি। কিন্তু আমি যেটা ভাবলাম যে মানুষ তো জার্মানিতে যাচ্ছে, আমি একটু দেখি অন্য কোনো দেশে আমি ট্রাই করা যায় কিনা। তো আমি যখন বিভিন্ন জায়গায় ট্রাই করতে চেষ্টা করলাম, তখন আমার কাছে এই বেলজিয়াম একটি ইউনিভার্সিটি কিছু ভালো লাগলো। তো আমি অ্যাপ্লাই করলাম এবং আমি ভিউবিতে, যেটা আমরা বলি ভিউজি ইউনিভার্সিটি ব্রাসেলকে সংক্ষেপে বলি ভিউবিতে, আমি চান্স পেয়ে গেলাম। তো এরপর থেকে আমরা কি কি করব, কি কি ফেস করব, এরপরে পড়াশোনা কিভাবে চলবে, তার বর্তমানে সবকিছু আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা প্রথমে দেখে নিই আমরা কেন বাইরে আসতে চাই। তো সবাই জানে যে মানুষজন এখন বাংলাদেশে অনেকেই থাকতে চাচ্ছে না, বাংলাদেশে আর্থসামাজিক অবস্থার অবনতি হওয়ার কারণে সবাই এখন বাইরে যেতে চায়। এবং আমি মনে করি সবারই কিন্তু বাইরে যাওয়াটা উচিত। কেন? প্রথম কথা হচ্ছে যে হাই কোয়ালিটি এডুকেশন। কারণ আহ, বাংলাদেশের তুলনায় এখন অন্য যে কোনো দেশে, যারা বেশি করে উন্নত দেশে, তাদের এডুকেশন কোয়ালিটিটা খুবই ভালো। এবং এডুকেশন, তারা যে মাস্টার্স বা পিএইচডি বা ব্যাচেলরও যদি তারা পাশ করে, তারা খুব ভালো একটা জবে তারা যেতে পারে। সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা গ্রোথ মাইন্ডসেট।
কেউ যদি বাইরে এসে তারা যদি পড়াশোনাটা শেষ করে এবং তাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন দেখা যায়, তারা যাদের সাথে থাকে তারাও সিমিলার মনোমানসিকতার, এবং তারা সবসময় চায় যে নিজেদের পরিবেশটাকে, নিজেদের আর্থসামাজিক অবস্থাটাকে কিভাবে উন্নতি করা যায়। এবং এটা সবচেয়ে ভালো শেখা যায় যখন তোমরা বাইরে এসে বাইরে পড়তে আসো। তৃতীয়ত হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। যখন তোমার বাইরে পড়তে আসো তখন সবকিছু কিন্তু তোমাকে নিজেকে মেনটেন করতে হবে। যদি তোমার আহ, টাকা পয়সার যদি কোনো সমস্যা হয়, সেটাও তোমাকে পার্ট টাইম জব করেও আর্ন করতে হবে, এবং এটা একমাত্র শেখা যায় তুমি যদি বাইরে পড়াশোনা করতে আসো। 4 নম্বর হলো অবশ্যই সবচেয়ে মেন রিজন যে কারণে আমরা আসি, বেটার ক্যারিয়ার অপরচুনিটিস। যারা বাইরে পড়াশোনা করে, যে কোনো ভালো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে যারা মাস্টার্স বা পিএইচডি পাশ করে, অবশ্যই তারা খুব ভালো কোম্পানিতে জব পাবে। এবং এটাই কিন্তু ন্যাচারাল, কারণ এই যে আমাদের যে ডিগ্রিগুলা, আমরা যে বাইরের দেশে আমরা যে অর্জন করি, সেই ডিগ্রিগুলা অবশ্যই ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং এ কারণে কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিস বেশি পাওয়া যায়। এরপর হচ্ছে গ্লোবাল এক্সপোজার। যখন তোমরা বাইরে যাও তখন বিভিন্ন কালচার এবং বিভিন্ন দেশের মানুষের সাথে তোমরা পরিচিত হও, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা করলে মানুষের অন্যান্য দেশের মানুষের সাথে একটি তারা কেমন থাকছে, তাদের কালচার কিরকম, এবং তারা কি পছন্দ করে, এবং তাদের সাথে কিভাবে থাকা যায় সে সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। এখন আমরা বলবো কি আমরা কেন বেলজিয়াম চুজ করব। প্রথম কথা হলো বেলজিয়াম হার্ট অফ, যেটাকে বলি আমরা হার্ট অফ ইউরোপ। তুমি যখন এই এই ম্যাপ থেকে যখন দেখবা, বেলজিয়াম কিন্তু একদম ইউরোপের প্রায় মধ্যখানে অবস্থিত। আহ, এবং এই বেলজিয়াম থেকে অন্য যে কোনো দেশে যাওয়ার ট্রেন, বাস, ট্রাম সব দেশে যাওয়ার সুবিধা আছে। সব দেশই কিন্তু মানে ইউর অন্তর্গত, ইউ এবং ইউকে সব দেশেই যাওয়া যায়। 2 নম্বর হলো এখানে হাই কোয়ালিটি অফ লাইফ, এবং আমাদের যে লাইফ যেটা আছে সেটা অনেক সেফ। বেলজিয়ামের বলতে গেলে ক্রাইম রেট খুবই লো, এবং এখানকার লাইফ খুবই হাই কোয়ালিটি এবং খুবই স্ট্যান্ডার্ড। মানুষজন সবাই এখানে শহরের এবং যেখানে যেখানে থাকে তারা তাদের নিজস্ব অঞ্চলের নিয়ম নীতিগুলো পালন করে, এবং এটা করলে তাদেরকে কিছু রিওয়ার্ডও দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকে। যে ছবিটা দেখছো এখানে সেটা হচ্ছে অ্যাটোমিয়ামের ছবি। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন ফিগার ইন বেলজিয়াম, অলসো ইন ইউরোপ। তো এরকম অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট আছে বেলজিয়ামে, যেখানে আমিও অনেক অনেক কিছু আছে যেখানে আমি যেতে পারি না, কারণ এত আছে। চতুর্থতা হলো যে এখানে তোমরা মাল্টিকালচারাল এবং মাল্টিলিঙ্গুয়াল লোকের সাথে তোমরা আহ, দেখা সাক্ষাৎ করতে পারবা, তাদের সাথে মিশতে পারবা, তাদের সাথে থাকতে পারবা। এখানে যেহেতু এটি আগে বলেছি হার্ট অফ ইউরোপ, এবং বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে থাকতে, পড়তে এবং চাকরি করতে বা ব্যবসা করতে আসে। সো তুমি যদি বেলজিয়ামে থাকো, গ্যারান্টিড যে তুমি সব দেশের লোকের সাথে তুমি দেখা সাক্ষাৎ করতে পারবা, তাদের সাথে মিশতে পারবা, তাদের সাথে কথা বলতে পারবা। পঞ্চমত, এটি হলো ইউ ইনস্টিটিউশনের হোম। ইউ অন্তর্গত এবং ইউ প্লাস ইউকে সকল এম্বাসি এবং সকল মেজর অফিসগুলা ব্রাসেলসে অবস্থিত। এ কারণে তোমার যদি কোনো কোনো ধরনের কোনো প্রবলেম হয়, তুমি যে কোনো এম্বাসিতে গিয়ে যেতে পারবা, যে কোনো ইনস্টিটিউশন যেতে পারবা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই ইউরোপের জন্য, কারণ দেখা যাচ্ছে যে অন্য কোনো দেশ থেকে কিছু কোনো অফিস নেই, অফিসের জন্য অনেক সময় তাকে বেলজিয়াম আসতে পারে, কিন্তু যদি কেউ বেলজিয়ামে থাকে সব সব অফিস কিন্তু এই বেলজিয়ামেই থাকতেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই আসলে আমি মনে করি সবাইকে এই বেলজিয়ামে পড়াশোনা করতে আসা উচিত। এরপর কারণ হচ্ছে যে ডাইভার্স স্টুডেন্ট পপুলেশন। যেহেতু আমরা আগেও বলেছি এখানে মাল্টিকালচারাল লোকেরা পড়তে আসে, তো স্টুডেন্ট পপুলেশন কিন্তু অনেক ডাইভার্স। অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন দেশ থেকে, ধনী গরিব বা যেটাই বলি না কেন, তা অনেক লোকেরই আসে, বিভিন্ন কালচার থেকে আসে। এবং আমার পরিচিত একটা লোক, সে ছিল অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল, যেটা বলে অস্ট্রেলিয়ান আদিবাসী। সে অস্ট্রেলিয়া থেকে এখানে পড়াশোনা করার জন্য আসছে। তো বুঝতেই পারতেছো যে পপুলেশন কতটা ডাইভার্স, এবং স্টুডেন্ট পপুলেশনও কিন্তু অনেক ডাইভার্স। রিসার্চ আর প্র্যাকটিক্যাল লার্নিং।
তো দেখতেই পাচ্ছ ইনি হলো আমার সিটি সুপারভাইজার। উনি দেখা যাচ্ছে যে একটি 200 মিলিমিটার ওয়েফারের উপর কিছু গবেষণা করছেন। তো এরকম অনেক কিছু রিসার্চ এবং তুমি প্র্যাকটিক্যাল লার্নিং সম্পর্কে কিছু আইডিয়া নিতে পারবা যদি তুমি বেলজিয়ামে আসো। এবং অবশ্যই এটা ইউকে এবং ইউএস এর চেয়ে অ্যাফোর্ডেবল। এই গ্রাফ থেকে তুমি বুঝতে পারতেছো যে মান্থলি লিভিং কস্ট এবং অ্যানুয়াল টিউশন ফি ইউকে এবং ইউএস এর চেয়ে বেলজিয়ামে অনেক কম। দেখা যাচ্ছে যে অ্যানুয়াল টিউশন ফি মোটামুটি দেখা যাচ্ছে যে 5,000 উপরে কখনোই যায় না। হায়েস্ট যে কোর্স থাকে অ্যানুয়াল টিউশন ফি মাত্র 5,000, যেখানে অন্য দেশে সেটা অনেক অনেক হাই। এবং মান্থলি লিভিং কস্টও কিন্তু বেশি। ইউরোপে অন্য দেশের তুলনায় একটু বেশি হলেও ইউকে এবং ইউকে তুলনায় অনেক কম। এবং যেটা আগে বলেছিলাম যে ইজি ট্রাভেল অ্যাক্রস ইউরোপ, এর অর্থ হচ্ছে যে বেলজিয়াম থেকে ইউরোপের প্রত্যেকটা দেশে ট্রেন এবং প্লেনে করে সব দেশেই যাওয়া যায়। তো এখানে বেলজিয়ামে থাকা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। বিভিন্ন ইউনিভার্সিটি আছে বেলজিয়ামে, কিন্তু এই 8টা ইউনিভার্সিটি সবচেয়ে হাই র্যাঙ্কের, যেটা দেখতেই পাচ্ছ। আমি প্রথম থেকে বলতেছি, নাম হলো ইউসি লুভেন, লিজ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প, ইউনিভার্সিটি অফ মন্স, নিচে ইউনিভার্সিটি অফ হ্যাসেল্ট, ভিউবি যেখানে আমি পড়াশোনা করেছি, ঘেন্ট ইউনিভার্সিটি এবং কেউই লুভেন। কেউই লুভেন বেলজিয়ামের সবচেয়ে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, যার বর্তমান র্যাঙ্ক হলো 60। আর দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি র্যাঙ্কিং 500 এর মধ্যে থাকে। তাহলে বুঝতেই পারছো যে বেলজিয়াম ইউনিভার্সিটিগুলো অনেক হাই র্যাঙ্কিং এবং সেখানকার রিসার্চ এবং কারিকুলামগুলো অনেক ভালো এবং ইন্টারন্যাশনাল লেভেলের। তাছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে। এই ইউনিভার্সিটিগুলো সবসময় রিসার্চ এবং ইনোভেশনের উপর ফোকাস করে। আহ, যেহেতু ইউনিভার্সিটির র্যাঙ্কিং রিসার্চের উপর এবং ডিপেন্ড করে, এবং এখানকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নিজস্ব রিসার্চ টিম আছে যারা রিসার্চারদের হায়ার করে, যেটা বাইরে থেকেও হায়ার করতে পারে বা পিএইচডি যারা পড়াশোনা করে তাদের থেকেও হায়ার করে। এবং তারা সবসময় ইনোভেশন ড্রিভেন, তারা সবসময় চায় নতুন কিছু আহ, তৈরি করার জন্য। এবং এই উদ্দেশ্যেই কিন্তু তারা ইউনিভার্সিটিগুলো, যেটা বা বেলজিয়ামে যে ইউনিভার্সিটিগুলো আছে সেটা পরিচালিত হয়। ইউনিভার্সিটিগুলো অবশ্যই ইন্টার্নশিপ এবং টেক ট্রান্সফার প্রদান করে। বেলজিয়ামে জব পেতে হলে ইন্টার্নশিপ খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ইন্টার্নশিপগুলা বেলজিয়াম ইউনিভার্সিটিগুলা তোমাকে অ্যাক্টিভলি পার্সু করতে সহায়তা করে। তুমি যদি কোনো ইন্টার্নশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে যাও, তুমি ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে পারবা, যেটা আমি নিজেও করেছি। আমি নিজে দুইটা ইন্টার্নশিপ কমপ্লিট করার পর করেছি এবং দুইটাই ভিউবি সহায়তায়। এবং টেক ট্রান্সফার যেটা বলছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলা তাদের মাঝে আহ, তুমি পড়াশোনা করতে পারবা। যেমন আমি প্রথম বছর আমি ভিউবিতে পড়াশোনা করেছি, সেকেন্ড ইয়ার আমি পুরো ঘেন্টে পড়াশোনা করেছি, কারণ আমার কিছু কোর্সগুলো ঘেন্টে ভালো লেগেছে এবং টিচারও ভালো লেগেছে। তো সেকেন্ড ইয়ার পুরাই আমি ঘেন্টে পড়াশোনা করেছি, যদিও আমার সার্টিফিকেটটা ভিউবির নামেই আছে। এখানকার যে কারিকুলামগুলো এখানে হলো 50% থিওরিটিক্যাল এবং 50% প্র্যাকটিক্যাল, এবং তোমাকে প্রত্যেকটা জায়গায় সেপারেটলি পাস করতে হবে। তুমি যদি প্র্যাকটিক্যালে ফেল করো বা থিওরিতে পাস করো, তাহলে তুমি কিন্তু ফুলি পাস করবা না, বা তোমাকে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তোমাকে দুইটা সাবজেক্টে আলাদাভাবে পাস করতে হবে, কারণ ভিউবি প্র্যাকটিক্যাল এবং রিসার্চের উপর অনেক গুরুত্ব প্রদান করে। এবং শুধু ভিউবি না, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সেম। এখানে ইন্টার ইউনিভার্সিটি স্টাডি প্রোগ্রাম আছে, যেটা আমরা আগেই বলেছি, যেখানে আমি যেটা বললাম যে আমি ফার্স্ট ইয়ার ভিউবিতে, আমি সেকেন্ড ইয়ার ঘেন্টে পড়েছি। যেহেতু তোমার যদি সাবজেক্ট সেম হয় বেলজিয়ামে, তুমি যে এই সাবজেক্টগুলো যে কোনো সেমিস্টার যে কোনো একটা ইউনিভার্সিটি পড়তে পারবা, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির কারিকুলাম সেম। পঞ্চম হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যাক্টিভ অ্যালামনাই সোসাইটি। যখন তোমরা ইউনিভার্সিটিকে পাশ করে যাও, তখন তোমরা অটোমেটিকলি অ্যালুমনাই সোসাইটির সদস্য হয়ে যাবে। এই অ্যালুমনাই সোসাইটি তোমাকে বিভিন্ন কোম্পানির সাথে কানেক্ট করতে সহায়তা করে এবং তোমাকে জব পেতে এবং ইন্টার্নশিপ পেতে সহায়তা করবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা না থাকলে আসলে জব পাওয়াটা মুশকিল হয়ে যেত। যেখানে ভিউবি এবং ভিউবি ছাড়াও ঘেন্ট এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, এবং এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে এবং বেলজিয়ামের বিভিন্ন, শুধু বেলজিয়ামই না, ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কোম্পানিগুলোর মধ্যে তাদের কমিউনিকেশন করে এবং তোমাদেরকে ইন্টার্নশিপ এবং জব পেতে সহায়তা করে।
আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এডুকেশন সিস্টেমটা কিরকম। যে আমরা তো অনেক ইউনিভার্সিটি সম্পর্কে জানলাম। এখানে ব্যাচেলর মাত্র 3 বছরের হয়। ব্যাচেলরের যেটা আছে সেটা খুবই ফাউন্ডেশন কোর্স যেটাকে আমরা বলবো, যে প্রথম যে 2 বছর সেখানে সবাই থিওরিটিক্যাল পড়ে এবং লাস্ট ইয়ারে প্র্যাকটিক্যাল কোর্সগুলো পড়ায়। এবং তাদের আহ, যারা ব্যাচেলর পড়তে আসে তাদের সবারই টার্গেট থাকে মাস্টার্সের জন্য প্রিপেয়ার করার জন্য। এখানকার মাস্টার যেটা হয় সেটা হলো 1 থেকে 2 বছরের। এই মাস্টার্স গুলো হাইলি স্পেশালাইজড, অর্থাৎ তোমার মাস্টার্স গুলার এমনভাবে কারিকুলামগুলো ডিজাইন করা হয় যাতে তুমি আহ, যে কোনো জবে জন্য প্রস্তুত হতে পারো। এবং এই মাস্টার্স গুলো অবশ্যই থিসিস এবং প্রজেক্ট দুইটাই আছে। তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে হলে তোমাকে এর অন্তর্গত থিসিসও কমপ্লিট করতে হবে এবং কিছু প্রজেক্টও তোমাকে কমপ্লিট করতে হবে। এবং যেটা আমরা বলেছি যে এই মাস্টার্স গুলা রিসার্চ ওরিয়েন্টেড এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। এই ডিজাইনটা এমনভাবে করা হয় যাতে তোমরা যে কোনো পাশ করার সাথে সাথে যে কোনো জবে ঢুকে তুমি তোমার নলেজগুলা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারো। মানুষজনের টার্গেট থাকে যারা ব্যাচেলর পড়তে আসে, বাংলাদেশ থেকে অনেকে আসে, আমি দেখছি যে ব্যাচেলর পড়তে আসছে, যদিও এই রিসেন্টলি তারা ব্যাচেলর প্লাস মাস্টার্স দুইটার জন্য তারা টার্গেট করে, অর্থাৎ 5 বছরের ব্যাচেলর বা মাস্টার্স করতে পারলে তারা অলরেডি জবের জন্য রেডি হয়ে যায়। আবার অনেকে পিএইচডি করতেও আসে। তো পিএইচডি জেনারেলি 4 বছরের হয় এবং পিএইচডিটা অবশ্যই রিসার্চ বেসড হয়। তোমাকে রিসার্চ টপিক দিয়ে দিবে এবং ওই রিলেটেড তোমাকে পেপার পাবলিশ করতে হবে এবং ফাইনালি তোমার পিএইচডিটা ডিজাইন করতে হবে ওইভাবে এবং তোমাকে এটা কমপ্লিট করতে হবে 4 বছরের মধ্যে। এটা ফান্ডেড থাকে এবং এই ফান্ডগুলা তোমার বেলজিয়াম সরকারই প্রদান করে এবং এটা প্রত্যেক বছর তোমাকে স্যালারি হিসেবে দিবে। প্রত্যেক বছর নর্মালি তোমাকে 2,000 থেকে 2,200 ইউরো স্যালারি, তোমাকে ফান্ডটা তোমাকে 2,000 স্যালারি হিসেবে তোমাকে এই পরিমাণ দেয়া হবে। এবং পিএইচডি তোমাকে থিওরিটিক্যাল এবং তোমাকে অবশ্যই ল্যাবে কাজ করতে হবে এবং অনেকগুলো রিসার্চ গ্রুপ আছে একটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং রিসার্চ গ্রুপের আন্ডারে তোমাকে কাজ করতে হবে। যেমন আমি যে কোম্পানি রিসার্চ গ্রুপের আন্ডার ছিল তার নাম ছিল বিফট, ব্রুসেলস ফটোনিক। এই গ্রুপের আন্ডারে আমি ছিলাম। এই গ্রুপের আন্ডারে আমি রিসার্চ করেছি, যদিও আমি পিএইচডি করিনি। মাস্টার্সেও আমি এই গ্রুপের আন্ডারে আমি রিসার্চ করতে পারি। এরপর যেটা আছে যে আমাদের কিন্তু এই বেলজিয়ামে যারা পড়াশোনা করতে হয় তারা কিন্তু কোনো বোরিং লেকচার নাই এবং কোনো উইকলি বা মান্থলি টেস্ট নেই, যেটা আমরা বাংলাদেশে দেখি। কি কি আছে সেখানে? এখানে আছে হলো ইন্টারেক্টিভ উইথ রেকর্ডিংস। এই যে মানুষজন, টিচাররা যখন ক্লাস নেয় এটা খুব ইন্টারেক্টিভ হয় এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাওয়া যায়। যদি তুমি মিসও করো, তুমি রেকর্ডিং দেখেও তুমি সবকিছু শিখতে পারবা এবং এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। শুধু আমার জন্য না, যারা আম, বাইরে থেকে পড়াশোনা করতে আসে বা নন ইউরোপিয়ান যারা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রেকর্ডিং গুলা দেখা। তাছাড়া আসলে পড়াশোনা করা খুব মুশকিল, কারণ এরকম হয় যে মানুষের কিছু যারা বেলজিয়ামে টিচার আছে তাদের কিছু অ্যাকসেন্টে প্রবলেম থাকতে পারে। তো রেকর্ডিং যেগুলো দেখলে তোমার এগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এখন হচ্ছে গ্রুপ প্রজেক্ট, যেটা আমরা বলেছি যে প্রজেক্ট থিসিস দুটোই থাকে এবং প্রজেক্টটা হয় গ্রুপ বেসড। তোমাকে একটা গ্রুপ করে দেওয়া হয়, প্রত্যেকটা সেমিস্টারে ডিফারেন্ট গ্রুপের তুমি আন্ডারে থাকবে এবং প্রত্যেকটা সেমিস্টারে সাবজেক্ট ওয়াইজ তোমাকে একটা প্রজেক্ট ক্লিয়ার করতে হবে এবং প্রজেক্টের উপরেই সব মার্ক। এবং প্রজেক্টটা ক্লিয়ার করতে পারলে তুমি ওই গ্রুপ এই সাবজেক্টে পাশ করতে পারবা। এবং স্টাডি হলো ইন্ডিপেন্ডেন্ট। তোমার স্টাডির জন্য কখনো অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, তোমাকে সিলেবাস দিয়ে দিবে, তুমি তোমার মতো করে কিভাবে স্টাডি করতে হবে সেটা। তোমাকে এই স্টাডির জন্য তোমার কোনো টিচারের উপর ডিপেন্ড করতে হবে না। তোমাকে কোনো স্টুডেন্ট গ্রুপ বা কোনো অ্যালমনা কারোর হেল্প লাগবে, নিজেই তুমি কমপ্লিট করতে পারবা, কারণ তোমাকে কমপ্লিট করার জন্য যে রোড ম্যাপটা দেয়া সেটা তোমাকে অনেক আগে থেকে দিয়ে দিবে। ওকে। আচ্ছা, এখান থেকে এভালুয়েশন সিস্টেমটা কিরকম? তো এখানে যে এভালুয়েশন সিস্টেমটা হয়, যেটা আগে বলেছি এক্সামস অর প্রজেক্ট দুইটা হয়। যদি আহ, যেটা সাবজেক্ট প্রজেক্ট প্রজেক্ট বেস না হয়, তোমাকে এক্সাম দিতে হবে এবং তোমার একটা ওরাল ইন্টারভিউ হবে। এবং প্রত্যেকটা মার্ক এই ওরাল ইন্টারভিউর উপর ডিপেন্ড করে। কারণ হলো তুমি এক্সাম দিয়েছো ভালো কথা, প্রজেক্ট দিয়েছো, প্রজেক্ট ক্রিয়েট করছো ভালো কথা, কিন্তু তোমাকে এই জিনিসটা তোমাকে বুঝাতে হবে তুমি কিভাবে এই অ্যান্সারটা লিখেছো অথবা তোমাকে কিভাবে প্রজেক্টটা তুমি এটা ক্রিয়েট করেছো। এবং এই এই জিনিসটাই তোমাকে বুঝাতে হবে এবং এইটার উপরই প্রত্যেকটা মার্ক ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে এই গ্রেডিং স্কেল যেটা হয় সেটা হচ্ছে আমাদের 20-এর মধ্যে হয়। তো 20-এর মধ্যে তুমি যদি 10 পাও তুমি পাস করবা এবং তুমি 14 প্লাস যদি মার্ক পাও তুমি অনার্স অনার্স পাবা, যেটা আমরা বলি ডিস্টিংশন।
আচ্ছা, এখন আমরা দেখি যে কি কি পপুলার কোর্স আছে বাংলাদেশ স্টুডেন্টের জন্য। প্রথম কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু আমি যে পপুলার যে কোর্স যেটা বাংলাদেশ স্টুডেন্ট নিতে পারে এবং অবশ্যই সেটা ইংলিশ স্পিকিং, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ফটোনিক্স, যেটা আমি আছি বর্তমানে। বায়োমেডিক্যাল এখন সবচেয়ে বেশি পপুলার। এছাড়া আছে ইলেকট্রোকেমিক্যাল, আরবান স্টাডিজ, ওয়াটার রিসোর্স, সিভিল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং। এবং এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা নিজেরা যেটা তারা নিজেরা ইন্টার্নশিপের প্রদান করে এবং ইন্ডাস্ট্রির সাথে একটা স্ট্রং লিঙ্ক আপ আছে। অর্থাৎ তুমি যদি এই সাবজেক্টগুলো থেকে তুমি যদি পাশ করতে পারো, তোমাকে ইউনিভার্সিটি থেকে তোমাকে ইন্টার্নশিপ করতে পাঠাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে, এবং এই রিলেশনশিপের জন্যই তুমি তোমার জব পেতে ইজি হবে। সেকেন্ড পপুলার কোর্স ডাটা সায়েন্স আর এআই। বর্তমানে এটা খুবই জনপ্রিয় কোর্স এবং অনেক স্টুডেন্ট এখন বর্তমানে এই কোর্সে ভর্তি হচ্ছে। তো এই কোর্সে সবচেয়ে তিনটা পপুলার হলো মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন আর বিগ ডাটা কোর্স। এবং আমাদের কিছু রিসার্চ সেন্টার আছে যার নাম হচ্ছে আইম্যাক, বেলজিয়ামের সবচেয়ে ওয়েল নোন রিসার্চ সেন্টার। এবং তারা কিছু বর্তমানে এমন লোকদের হায়ার করছে যারা এআই বা ডাটা সায়েন্স সম্পর্কে আইডিয়া আছে। সো এ কারণে এই কোর্সের ডিমান্ড সবচেয়ে বেশি এখন। এছাড়া আছে আর্কিটেকচার, বিজনেস আর ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ, এনভায়রনমেন্ট সায়েন্স, সায়েন্স, লিঙ্গুইস্টিক এবং সোশ্যাল সায়েন্স, যেটা নন ইঞ্জিনিয়ারিং রিলেটেড। এবং এইগুলো থেকেও মানুষজন পড়াশোনা করতে আসে বাংলাদেশ থেকে। আচ্ছা, এখন যাই হলো আমাদের কোর রিজন, যে রিজনের জন্য আসলে আম, এই ইটা হওয়া, এই রেকর্ডিংটা নেওয়া। প্রথম কথা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট। তোমাকে বেলজিয়ামে পড়াশোনা করতে আসলে কি কি ধরনের একাডেমিক রিকোয়ারমেন্ট লাগবে? মাস্টার্সের জন্য তোমাদের, যেটা আমরা বলছি, রিলেটেড ব্যাচেলর ডিগ্রি লাগবে, রিলেটেড পাবলিকেশন যেটা অপশনাল, আর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যেটা আমরা বলবো যেটা অপশনাল কিন্তু এটা খুবই প্রেফার্ড। কারণ তোমার যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে এবং তুমি যদি ইন্টারভিউর সময় বুঝাতে পারো যে হ্যাঁ তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স তোমার এই মাস্টার্স ডিগ্রির সাথে রিলেট করে বা প্যারালালি যায়, তোমার আহ, ওই কোর্সে চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। পিএইচডির জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি, রিসার্চ এক্সপিরিয়েন্স এবং তোমার কিছু পাবলিকেশন লাগবে। এখানে কিছু ফ্লেক্সিবিলিটি আছে। যেমন অনেকে আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডাটা সায়েন্সে যেতে পারে, অথবা ভাইস ভার্সা। অনেকে আবার ইলেকট্রিক্যাল থেকে দেখা যাচ্ছে যে ফটোনিক, যেটা আমি আমি করেছিলাম, আমার ডিগ্রি ছিল রুয়েট থেকে, আমি পাশ করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমি এখানে ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়তে আসছি, কারণ যেহেতু এটা রিলেটেড সাবজেক্ট, এটা করা যায়। এবং এখানকার সিজিপিএ যদি হয়, তোমার যে স্কলারশিপ ছাড়া পড়তে আসো, তোমাকে মিনিমাম সিজিপিএ হতে হবে 3.2 আউট অফ 4, যেটা আমাদের ব্যাচেলর সিজিপিএ। কিছু কিছু লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, তারা 3 আউট অফ 4 অ্যাকসেপ্ট করে, কিন্তু থ্রির নিচে কেউ যায় না। কিন্তু তোমার যদি স্কলারশিপ পেতে চাও, তোমাকে অবশ্যই 3.5 আউট অফ 4 সিজিপিএ পেতে হবে, তবেই তোমাকে স্কলারশিপের জন্য মনোনীত করা হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেটা আন্ডার রেটেড, যেটা আমি দেখেছি বা অনেক স্টুডেন্টরাই এই জিনিসটাকে প্রাধান্য দেয় না, সেটা হচ্ছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজ। তো এটা অপশনাল, বাট কিন্তু এটা প্রেফার করে। কারণ হলো তোমাকে যখন কিছু সাবজেক্টে তোমাকে যখন প্রশ্ন করবে, তোমাকে এই ব্যাপারে প্রশ্ন করবে, তোমার কি তোমার হবি কি, তোমার এই ব্যাপারে কোনো আইডিয়া আছে, তোমার এই সাবজেক্ট সম্পর্কে আগে কোনো কোনো ধরনের কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে। এটাই হচ্ছে আমাদের কো এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবং তোমাকে অবশ্যই ওই স্টাডি প্রোগ্রামের সাথে তোমার যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি তুমি তোমার সিভিতে মেনশন করবা বা তুমি ইন্টারভিউর সময় বলবা, সেটা তোমাকে মেনশন করতে হবে। এবং অবশ্যই তোমাকে প্রুফ দিতে হবে। প্রুফ হিসেবে তুমি দিতে পারো তুমি কি কি সার্টিফিকেট অর্জন করেছো, এটাও খুবই ইম্পর্টেন্ট। অনেক সার্টিফিকেট অর্জন করা যায়, যেমন আমি ফটোনিক্স এর জন্য যে সার্টিফিকেট পেয়েছি, সেটা হলো আমাদের জিম্যাক্স এর নামে একটা সিমুলেশন সফটওয়্যার আছে সেখানকার, বা কনসোল একটা সিমুলেশন সফটওয়্যার আছে, সেটার সার্টিফিকেটটা আমি আমার সিভির সাথে দিয়ে দিয়েছি। তো এটা খুবই হেল্প করে যে তোমার এই একাডেমিক রিকোয়ারমেন্টের জন্য এবং তোমাকে এই প্রোগ্রামে চান্স পাওয়ার জন্য। এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সও অনেক হেল্প করে। আমি আমার যখন অ্যাপ্লাই করি, তখন আমার অলমোস্ট 3 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল এবং রিলেটেড ফিল্ডে। আমি ফাইবার অ্যাট হোমে অপটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি 3 বছর। এবং এই এক্সপিরিয়েন্সটাই আমাকে অনেক কাজে দিছে এই মাস্টার্স ডিগ্রিটা পাওয়ার জন্য। এবং তোমাকে অবশ্যই যখন তুমি তোমার এসওপিতে বা
এসওপি যখন ডিজাইন করবা তখন তোমাকে এটা বলতে হবে যে তোমার এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স তোমার এই মাস্টার ডিগ্রির সাথে কিভাবে প্যারালাল বা কিভাবে এটা রিলেট করে। এবং তোমাকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রুফ হিসেবে দিতে হবে, যাতে তুমি দেখাতে পারো যে হ্যাঁ আমি এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হতে পারে, প্রথমটা হলো আইএলস, সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। স্কোর 6 থেকে 6.7 এই রেঞ্জে থাকে। তবে সেফ জোন হচ্ছে যে 6.5 পা, তুমি যদি 6.5 পেতে পারো তাহলে তুমি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে তুমি চান্স পেতে পারবা। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন কেউ লুবেন, যেটা বলছে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সেখানে তোমার আইএলস স্কোর 7 লাগবে, 7-এর নিচে তারা কখনোই তোমাকে অ্যাপ্রুভ করবে না। এবং তোমার রিকোয়ার মিনিমাম করতে হবে 6 অ্যাট ইচ টেস্ট। আমি আমার নিজের আইএলস টেস্টগুলো দিচ্ছি। আমি আহ, দিতে পারি কারণ আমার আইএলস টেস্টও কিন্তু খুব একটা আহামরি ছিল না। তুমি দেখতেই পাচ্ছ যে আমার আইএলস এর কোর্স ছিল 6.5, বাট এটাই আমার জন্য এনাফ ছিল। এবং প্রত্যেকটা ব্যান্ডে আমার কোর্স ছিল, স্কোর ছিল 6-এর উপরে। সো আমি এ কারণে আমি এই সাবজেক্টে চান্স পেয়ে গেছি। তোমার যারা টোফেল দ্বারা দিচ্ছ, টোফেল তো এখন তোমাদের এই তাদের যে রিকোয়ারমেন্ট তারা চেঞ্জ হয়ে গেছে, এবং তাদের যে কিভাবে তারা এক্সাম নিই তাদের এক্সামের ধরনও চেঞ্জ হয়ে গেছে। তো যারা জানুয়ারি 21 তারিখের আগে এক্সাম দিয়েছো তাদের পেতে হবে মিনিমাম 79, এবং যারা পরে এক্সাম দিয়েছো তারা মিনিমাম পেতে হবে 4.5। এটা হলো মিনিমাম স্কোর টোফেলের জন্য। কিছু কিছু লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যারা ডুওলিঙ্গো টেক্সটও অ্যাপ্রুভ করে, কিন্তু অনেক সময় হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেমন ভিউবি বা ইউঘেন্ট বা ঘেন্ট ইউনিভার্সিটি বা লুভেন তারা এটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু কিছু লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এবং সেখানে তোমার মিনিমাম র্যাঙ্ক করতে হবে 110 থেকে 115-এর মধ্যে। 3 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপস। এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটার উপর বেস করেই তোমাকে জিজ্ঞেস করবে যে আহ, তুমি তোমার ইন্টারভিউর সময় জিজ্ঞেস করবে, তোমার হাতে একটা মানে টিচারদের হাতে একটা স্টেটমেন্ট পারপস থাকবে, এবং ওটার উপর বেস করে তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। সো তোমাকে খুব সুন্দর করে এটা ডিজাইন করতে হবে। এবং এর মধ্যে কি কি থাকতে পারে তার আগে বলে দিই, এই স্ট্রং এসওপি কিন্তু তোমার যে অ্যাভারেজ গ্রেড থাকে এটা কিন্তু কম্পেনসেট করতে পারে। তোমার এসওপির উপর ডিপেন্ড করেই তুমি কোথায় কোথায় তুমি জব, কোন কোন সাবজেক্ট তোমার ল্যাকিংস আছে এবং কোন কোন সাবজেক্ট, এবং সেটা তুমি কোন কোন টপিক দিয়ে বা কোন কোন এরিয়া তুমি কভার করতে পারবা, এই জিনিসগুলো কিন্তু আসলে এসওপির উপর ডিজাইন করতে হয়, এসওপি ডিজাইন করতে হয়। যেমন আমি একটা এসওপি ডিজাইন, এটা আমার নিজের এসওপি। তো এর মধ্যে কি কি থাকে দেখো, ইন্ট্রোডাকশন, তারপর থাকবে তোমার হলো তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার এরপর থাকতে হবে তুমি কেন চুজ করছো, এটা বলতে পারো তুমি কেন এই সাবজেক্ট চুজ করছো, বা এই সাবজেক্ট বা তোমার ফিউচার গোল কি, এগুলা এই জিনিসগুলো তোমার থাকতে হবে। এবং অবশ্যই কনক্লুশন। এবং সবচেয়ে একটা জিনিস মনে রাখতে হবে যে এই স্টেটমেন্ট অফ পারপোজ 1 পৃষ্ঠার মধ্যে দিতে হবে। কারণ তোমার যে স্টেটমেন্ট অফ পারপোজটা পড়বে সেটা কয়েকটা লাইন পড়লেই বুঝতে পারবে তোমার এই কোয়ালিটিটা কিরকম, ভালো না খারাপ। এবং এটাও বুঝতে পারবে এটা কি তুমি নিজের লিখেছো নাকি তুমি এআই থেকে কপি করে, এআই থেকে ডিজাইন করে লিখেছো, বা কারো কাছ থেকে কপি করে লিখেছো। এটা তোমার টিচাররা প্রত্যেক প্রত্যেক বছরই হাজার হাজার স্টেটমেন্ট অফ পারপোজ পড়ে, তো তাদের খুব আইডিয়া হয়ে যায় যে কে কিভাবে ডিজাইন করেছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওয়ার্ড লিমিট যাতে 400 ওয়ার্ড, যেটা আমরা দেখি অ্যাভারেজ, অনেক সময় এটা কম বেশি হতে পারে, 400 থেকে 700-এর মধ্যেও হতে পারে, এর মধ্যে দিতে হবে। এবং কখনোই এর মাঝে আনরিলেটেড এক্সপিরিয়েন্স, অ্যাক্টিভিটিস এবং তোমার আনরিলেটেড স্টাডিজ দেয়া যাবে না। তোমার সবসময় টার্গেট রাখতে হবে যে আমার কোন সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব, এবং ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমার স্টেটমেন্টের সাবজেক্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা টপিকের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সিভি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে তোমাকে স্টেটমেন্ট পারপোজের সাথে তোমাকে সিভিও দিতে হবে অবশ্যই। এবং এই সিভিটা মধ্যে তোমার চারটা জিনিস তোমাকে থাকতেই হবে তুমি যখন অ্যাপ্লাই করবা। এর মধ্যে থাকলে এডুকেশন, স্কিলস, প্রজেক্টস আর এক্সপিরিয়েন্সেস।
অপশনাল থাকতে পারে যেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এবং অবশ্যই সেটা তোমার কোর্স রিলেটেড হতে হবে। পাবলিকেশন হতে পারে কিন্তু সেটা পিএইচডির জন্য ম্যান্ডেটরি। এবং রেফারেন্সের কন্ট্যাক্ট ইনফোটা তোমাকে দিতে হবে, কারণ যখন তোমার লেটার অফ রিকমেন্ডেশন দিবা, এর মধ্যে তোমার তাতে কন্ট্যাক্ট ইনফো নাও থাকতে পারে। তো না থাকলে তোমাকে এটাও তোমাকে সিভির মধ্যে দিতে হবে, যাতে তোমার রেফারেন্সের সাথে তোমার কন্ট্যাক্ট করতে পারে তোমার ইউনিভার্সিটিরা। আর হলো সিভিটা হতে হবে ইউরোপাস ফরম্যাটের। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, ইউরোপাস ফরম্যাট। এই ধরনের সিভিটা হতে পারে। এর মধ্যে কি আছে দেখো, প্রথমে দেখতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি তোমার স্টাডি যদি তোমার যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই তোমাকে এডুকেশন ট্রেনিংটা আগে দিতে হবে। তোমার যদি প্রফেশনাল কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, তোমাকে ওয়ার্ক প্লেস আগে দিতে হবে। এছাড়ার মধ্যে থাকে স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস, এরকম থাকবে। আর আরেকটা কিছু মনে রাখবা, যেটা ম্যাক্সিমাম 1 থেকে 2 পেজের মধ্যে হতে হবে। 2 পেজের বাইরে বেশি যেন নাই যায়। সবচেয়ে ভালো হয় তোমার যদি 1 পেজের মধ্যে দিতে পারো, যদিও এটা টাফ হয়ে যায়, বাট 1 পেজের মধ্যে দিলে সবচেয়ে ভালো। এবং আরেকটা জিনিস মনে রাখবা, ইঞ্জিনিয়ারদের জন্য প্রজেক্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। স্পেশালি যারা আম, বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে। যেমন প্রজেক্টটা হতে পারে আমি রোবোটিক্স নিয়ে কাজ করছি, বা আমি আই ট্র্যাকিং নিয়ে কাজ করছি, আমি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করেছি। ওটা একটা সামারি তোমাকে, তুমি যদি করতে পারো, জাস্ট 2-3 লাইনের একটা সামারি তুমি দিয়ে দিবা, তার রেজাল্টটা দিয়ে দিতে হবে। এই জিনিসগুলো তোমাকে এই মাস্টার্সের প্রোগ্রামের রিলেটেড হতে হবে, এবং এই জিনিসগুলো তো মাস্টার্সে প্রোগ্রাম চান্স পেতে অনেক হেল্প করবে। এবং তার সাথে টেকনিক্যাল স্কিল তো আছে। টেকনিক্যাল স্কিল বলতে তুমি তোমার ওই রিলেটেড কি 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 ধরনের স্কিল আছে, যেমন তুমি যদি ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং হও, তোমার ক্যাড ডিজাইন, এটা খুব ইম্পর্টেন্ট স্কিল। তোমার অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অপটিক্যাল ডিজাইন, এই জিনিসটা তোমার মেনশন করতে হবে উইথ প্রুফ। প্রুফ বলতে যে তোমার মেজারেবল প্রুফ যেটাকে বলে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে একটা কথা লেখা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে, হ্যান্ডলিং অ্যাকাউন্ট পেয়েবল এন্ড রিসিভ প্রসেসেস, ইমপ্রুভিং এফিসিয়েন্সি বাই 10%। এই সংখ্যা যেটা আছে 10%, এই ধরনের মেজারেবল প্রুফ তোমাকে সিভির মধ্যে দিতে হবে, এবং যেখানে সম্ভব হয় সেখানে দিতে হবে। এতে করলে বুঝতে পারবে যে দেখো যে হ্যাঁ, হি ওয়ার্কস অ্যান্ড দিস থিং ইজ রিয়েল অ্যান্ড দিস ইজ অ্যাচিভেবল। সো তারা তখন বুঝতে পারবে যে এই জিনিসগুলো আসলে কোনো আম, বানানো না, এটা আসলেই তারা করেছে। আচ্ছা, কারিকুলাম, হ্যাঁ। এখন তাহলে লেটার রিকমেন্ডেশন। পঞ্চমত তোমার লাগবে হচ্ছে লেটার রিকমেন্ডেশন। তোমার 2 থেকে 3টা লেটার রিকমেন্ডেশন লেটার লাগতে পারে, 2টা মিনিমাম লাগবে, 3টা হলে আরো ভালো। এবং তারা তোমাদেরকে প্রফেসরদের কাছ থেকে আগে থেকেই জিজ্ঞেস করতে হবে। রুয়েটে যখন তোমরা প্রফেসরের কাছে তুমি লেটার রিকমেন্ডেশন চাবা, তখন তারা তোমাকে জিজ্ঞেস করবে সেলফ অ্যাপ্রাইজাল লেটার এই জিনিসটা দেওয়ার জন্য। তোমাদের সেলফ অ্যাপ্রাইজাল লেটার বলতে যে তোমরা এই কি কি কাজ করেছো, তোমার ইউনিভার্সিটি কি কি কাজ করেছো, তোমার জব এক্সপিরিয়েন্স কিছু আছে কিনা, এবং তোমার এছাড়া আর কোন প্রজেক্টে কাজ করছো কিনা, এবং অবশ্যই সেটা তোমার ওই সাবজেক্ট রিলেটেড, যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্ট রিলেটেড হতে হবে। সো সবচেয়ে ভালো হয় এই জিনিসগুলো একটা জেনারেলাইজ আকারে দেয়া। তুমি তোমার প্রফেসরদের আগে থেকে বলে রাখবা যে একটা জেনারেলাইজ একটা লেটার অফ রিকমেন্ডেশন দেন। সো এর জন্য তোমাকে একটা জেনারেলাইজড সেফ অ্যাপ্রাইজাল লেটার বানাতে হবে, এবং ওটার উপর ডিপেন্ড করেই তোমাকে প্রফেসররা লেটার অফ রিকমেন্ডেশন দিবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফলো আপ করতে হবে। রুয়েটের টিচাররা অনেক বিজি থাকে, এবং দেখা যাচ্ছে যে আমি রাজার স্যারের কাছ থেকে, রাজার স্যার বর্তমানে এখন রুয়েটের ভিসি, তো তার কাছ থেকে নিয়েছিলাম। এইটা নিতে আমার সময় লেগেছিল 4 মাস। কারণ আমি অনেক আগে থেকে বলে রাখছিলাম, আমি অ্যাক্টিভলি পার্সু না করলে আমি কখনোই টাইমের আগে এই লেটার রিকমেন্ডেশনটা পেতাম না। তো তোমাকে অ্যাক্টিভলি পার্সুট করতে হবে, টিচারদের সাথে কমিউনিকেট করতে হবে, যাতে তোমাকে লেটার রিকমেন্ডেশনটা দিয়ে দেয়। এই লেটার রিকমেন্ডেশন অবশ্যই তোমার স্কিল এবং তোমার অ্যাটিটিউড, এই দুটো জিনিসের মাস্ট উল্লেখ থাকতে হবে। এবং এটা তুমি টিচারদের আগে থেকে বলবে, যদিও তারা এই জানে, কারণ তারা অনেক দিন ধরে এই লেটার রিকমেন্ডেশন দিচ্ছে, তো এই জিনিসটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ভিসা রিকোয়ারমেন্ট। এটা হলো যখন তোমরা এই জিনিসগুলো তোমাদের কাছে চলে যাবে, আইএলটিএস লেটার চলে আসবে, আহ, এলো লেটার রিকমেন্ডেশন থাকবে, সিভি রেডি থাকবে, সবকিছু রেডি থাকবে, তখন
তোমাদের ভিসা তোমরা অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার পরে তোমাদের যখন অফার লেটার আসবে, তখন থেকে তোমাদের ভিসা রিকোয়ারমেন্টের জন্য প্রস্তুতি নিতে হবে। অনেক সময় দেখা যায় যে এখন যেহেতু তোমার টাইমটা, মানে দেখা যাচ্ছে যে ওয়েটিং টাইমটা অনেক বেড়ে গেছে, তো তোমাদের আগে থেকেই এই জিনিসগুলো নিয়ে আগে থেকেই তোমাদের প্ল্যান করতে হবে। তো এখন বেলজিয়ামে আসার জন্য ভিসা যেটা লাগে, যে আমি তার একটা জেনারেল ইনফরমেশন প্রথমে দিতে চাচ্ছি। যেটা আমরা বলি যে স্টুডেন্ট ফর ভিসা ফর স্টুডেন্ট যেটা আছে, সেটা আমরা টাইপ ডি ভিসা। এবং এই ভিসা হ্যান্ডলিং ফিটা হলো 180 ইউরো, অর্থাৎ ভিসা তোমার প্রসেসিং করতে যে টাকা দিতে হয় সেটা 180 ইউরো তোমাকে কনসুলেটে দিতে হয়। এবং এটা বলা হয় সিঙ্গেল পারমিট, অর্থাৎ এটা করলে তুমি তোমার পার্ট টাইম জবও করতে পারবা এবং স্টাডিও করতে পারবে একসাথে। এখন এই কনসুলেট অফিস কোথায় আছে? তুমি যদি এই অ্যাড্রেসে যাও এবং তুমি যদি এই কিউআর কোডটা তুমি স্ক্যান করো, তাহলেও তুমি তোমার এই ধরনের এই সকল ইনফরমেশন তুমি এখান থেকে পেতে পারবা। কারণ এটা ডিপেন্ড করে তুমি যদি স্টুডেন্ট হিসেবে যেতে পারো, অনেক সময় দেখা যাচ্ছে তুমি তোমার প্যারেন্টসের সাথে যেতে পারো, তোমার স্পাউসের সাথে যেতে পারো। সো বিভিন্ন টাইপের উপর ডিপেন্ড করে তোমার ভিসা টাইপও ডিফারেন্ট হবে। তো সবচেয়ে ভালো হয় তুমি যদি কিউআর কোডটা স্ক্যান করতে পারো, তা তুমি আরো বেশি ইনফরমেশন পেতে পারবা। তো তুমি এই অ্যাড্রেসে তুমি যাবা। এই অ্যাড্রেসে গিয়ে তোমার প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফোনে ফোনে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিবা। ফোন নাম্বারটা তুমি ওই অ্যাড্রেসে এই কিউআর কোড স্ক্যান করে যেতে পারবা, এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তোমাকে কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট যেটা আমরা বলবো সেটা তোমাকে সাবমিট করতে হবে। তো রিকোয়ার্ড ডকুমেন্টগুলো কি কি? এক নম্বর হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট বা মেইন পাসপোর্টটা দিতে হবে, পাসপোর্টের কপিও তোমাকে দিতে হবে, এবং পাসপোর্টটা অবশ্যই 12 মান্থের ভ্যালিডিটি থাকতে হবে। 1 মিনিট। ওকে। সেকেন্ড হচ্ছে কমপ্লিট অ্যান্ড সাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তোমার যখন ডকুমেন্টগুলো যখন তোমার সাবমিট করবা, তখন ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। কোথা থেকে ডাউনলোড করবা? তোমরা গুগলে সার্চ দাও ভিএফএস গ্লোবাল বাংলাদেশ, এবং সেখানেই থেকে তুমি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে কমপ্লিট করে তারপর জমা দিতে হবে। আর কি কি লাগবে? প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস। এটা তুমি 3 ভাবে দিতে পারো। তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো প্রথমে, এবং স্কলারশিপটা তোমাকে মিনিমাম 730 ইউরো পার মান্থ তোমাকে আহ, আহ, তোমাকে তারা অফার করবে। এবং সেটা হচ্ছে যে কোনো ধরনের স্কলারশিপ হতে পারে। বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টরা এই 4টা স্কলারশিপে তারা এলিজিবিলিটি আছে বর্তমানে। এক নম্বর হচ্ছে VLIR ইউওএস স্কলারশিপস। তো এটা এটা ফ্লেমিশ গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দেয়। তো তুমি যখন ফ্লেমিশের কিছু সিলেক্টেড সাবজেক্টের উপরে তুমি যখন মাস্টার্স করবা, তার জন্য তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পার আগে থেকে। এবং তোমার স্কলারশিপের জন্য তোমার যদি সাব সিলেক্টেড হয়ে যাও, তারা তোমাকে প্রত্যেক মাসে 1400 ইউরো করে দিবে, 2 বছর 1 বছর যতদিন তোমার স্কলারশিপ থাকে। এবং এর একটা কন্ডিশন হলো, তোমার যদি 1 বছরের কোর্স থাকে তোমাকে 1 বছরে শেষ করতে হবে, 2 বছরে 2 বছরে শেষ করতে হবে। প্রত্যেকটা স্কলারশিপে এটাই তোমার একটা কন্ডিশন থাকে। আরেকটা স্কলারশিপ হলো সেকেন্ড পপুলার মাস্টার মাইন্ড স্কলারশিপ। এটা অনেকেই পায়। তো এটা তোমাকে প্রত্যেক ইয়ারে 10,225 ইউরো করে তোমাকে স্কলারশিপ দিবে। কমন আরেকটা হল ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, যেটা বর্তমান অনেক প্রোগ্রাম আছে। তো বিভিন্ন প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে। তবে ফটোনিক্সের জন্য যে প্রোগ্রামটা আছে, যেটা আমরা বলি ইএমও, তো এটা পারলে তোমাকে 1400 ইউরো তোমাকে স্কলারশিপ দিবে। আর যারা কেউ লুভেনে পড়তে আসে তাদের জন্য আলাদা একটা স্কলারশিপ আছে, যেটা শুধুমাত্র কেউ লুভেন আহ, যারা দেয়। যারা কেউ লুভেনে ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, ম্যাক্সিমাম রায় তারা এই 1,150 ইউরো স্কলারশিপ প্রত্যেক মাসে তারা পায়। এখন তুমি যদি স্কলারশিপ নাও পাও, তুমি নিজের সেলফ ফান্ডিংয়ে তুমি পড়তে আসতে পারবা। এর জন্য তোমাকে আহ, একটা বিভিন্ন ব্যাংকে, যেমন সরকারি ব্যাংক হলো সোনালী ব্যাংক, আর অনেক বেসরকারি ব্যাংক আছে, যেমন আম, যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলে। তো স্টুডেন্ট অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে তুমি শুধুমাত্র এই ব্লকের অ্যাকাউন্টের জন্য এবং টিউশন ফির জন্য তুমি টাকাটা বাইরের দেশে ট্রান্সফার করতে পারবা। তো এটার জন্য অনেক ব্যাংক এটা কাজ করে।
এবং সেলফ ফান্ডিং যদি আসতে চাও, তোমাকে প্রত্যেক বছর 12,500 ইউরো তোমাকে আগে থেকেই ডিপোজিট করতে হবে, যেটাকে আমরা বলি ব্লক মানি। এই ব্লক মানি আগে থেকেই তোমাকে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট থ্রু তোমার বেলজিয়ামের যে কোনো একটা ব্যাংক যেটা তোমার ইউনিভার্সিটির সাথে রিলেটেড, সেই ব্যাংকে তোমার আগে থেকে এটা ডিপোজিট করতে হবে, এবং এটাই তোমার ফাইন্যান্সিয়াল মিনস হিসেবে কাজ করবে। এছাড়া আরেকটা উপায় আছে স্পন্সরশিপ। যদি তোমার কোনো স্পন্সর বা তোমার বাবা মা বা তোমার কোনো আত্মীয় যদি বেলজিয়ামে কাজ করে এবং বেলজিয়ামের নাগরিক হয়, তাহলে সে তোমার স্পন্সর করতে পারবে। এর জন্য তোমাকে তার নিজের বেলজিয়ামের এনআইডি কার্ড লাগবে, 3 মাসের স্যালারি স্লিপ লাগবে, এবং অনেকে আছে যারা ব্যবসা করে, তাদের জন্য লাস্ট 3 মাসের ট্যাক্স রিটার্ন দিতে হবে। চতুর্থত হচ্ছে প্রুফ অফ রেজিস্ট্রেশন। প্রুফ অফ রেজিস্ট্রেশন হতে পারে অফার লেটার। তোমাকে যখন কোনো ইউনিভার্সিটি তোমাকে যখন সব কিছু ইন্টারভিউ প্রসেস হওয়ার পরে যখন তুমি এই জন্য সিলেক্টেড হবা, তখন তোমাকে একটা অফার লেটার দিবে। এই অফার লেটার তোমার ইউনিভার্সিটিকে পাবা, অথবা কিছু কিছু কোর্স আছে যার জন্য তোমাকে প্রিপারেটরি কোর্স করতে হবে। এই প্রিপারেটরি কোর্স তোমরা অনলাইনেও করতে পারবা, আবার ওই ইউনিভার্সিটিও করতে পারবা। যদি তুমি অনলাইনে করো, তাহলে তোমাকে এর জন্য একটা কোর্সের প্রুফ দিবে। এটাও এক ধরনের একটা অফার লেটারই বলা যায়। এই প্রুফটাও তোমার লাগবে যদি তোমার প্রিপারেটরি কোর্স লাগে একটা কোর্সে মাস্টার প্রোগ্রামে যাওয়ার জন্য। আর কি কি ডকুমেন্ট লাগবে? অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো তোমার যখন এই পিসিসি, যেটা আমরা বলি পিসিসি, তো এই লিঙ্কে গেলে তুমি তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তুমি ডাউনলোড করে নিতে পারবা। এবং এটা একটা ইম্পর্টেন্ট, এটা খুবই সহজ প্রসিডিউর। জাস্ট ওই লিঙ্কে যাবা, গিয়ে তুমি ফর্ম ফিল আপ করে সাবমিট করবা, এবং তোমাকেই তারা ডাকবে একটা তোমার আশেপাশে পুলিশ স্টেশনে, যে তোমাকে এই ডকুমেন্টটা নিয়ে আসতে হবে। আর কি লাগবে? মেডিকেল সার্টিফিকেট। তো তোমার যখন এম্বাসিতে তুমি যখন সব ডকুমেন্ট জমা দিবা, জমা দেওয়ার পরে তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফর্ম দিবে। এই ফর্মটা তোমাকে এম্বাসি অ্যাপ্রুভড ক্লিনিক আছে, তাই তোমাকে কয়েকটা লিস্ট দিয়ে দিবে, এবং ওই ক্লিনিকে যে তোমাকে কিছু টেস্ট দিতে হবে। নর্মাল কিছু টেস্ট আছে, যে 5-6টা টেস্ট তোমাকে দিতে হবে, এবং ওই মেডিকেল সার্টিফিকেটটা ফিল আপ করে তোমাকে আবার ওই এম্বাসিতে গিয়ে তোমাকে জমা দিতে হবে। এর আর কি লাগবে? আর লাগবে হলো তোমার অবশ্যই ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এবং এটা সবসময় ইংলিশ হতে হবে। যদি ইংলিশ না হয়, তাহলে তোমাকে এটা ট্রান্সলেট করিয়ে আনতে হবে কোনো আম, সরকারি অফিস থেকে, এবং সেটা অবশ্যই কনসুলেটের দ্বারা অ্যাটেস্টেড হতে হবে। এবং প্রত্যেকটা অ্যাটেস্টেশন পার ডকুমেন্টের জন্য তোমাকে 20 ইউরো করে লাগে। তো তোমার যদি ব্যাচেলরের জন্য লাগে, তোমাকে ব্যাচেলরের সার্টিফিকেট ট্রান্সলেট দুটা ডকুমেন্টের জন্য তোমার 40 ইউরো তোমাকে দিতে হবে। এই দুটো ডকুমেন্ট ব্যাচেলর তোমার প্রোগ্রামের জন্য যথেষ্ট। বাকি ডকুমেন্টগুলো আপাতত কোনো দরকার নাই, আমি আমি এটা মনে করি। কিন্তু কিছু কিছু কোর্স আছে যার জন্য লাগে। সো এটা তোমার কোর্সের উপর ডিপেন্ড করে তোমার কি কি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো তোমাকে অ্যাটেস্টেশন করতে হবে। বাট অ্যাটেস্টেশন ছাড়া কিন্তু তোমাকে এই এই যে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট, সেটা তোমাকে সেটা কিন্তু তোমার ভ্যালিড হবে না। আর একটা হতে পারে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্স্যুরেন্স না থাকলে তোমাকে ইউরোপে ঢুকতে দেওয়া হবে না। তোমাকে ওই ট্রাভেল অফিস, বা যেটা আমরা বলি এয়ারপোর্টে তোমার যে কাস্টমস অফিস, সেখান থেকে তোমাকে ইন্স্যুরেন্সটা তোমাকে বেলজিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। তো এ কারণে আমি সবাইকে বলতেছি যে বেলজিয়াম বা ইউরোপে ইন্স্যুরেন্স নিতে, যেটা আমরা বলি অ্যাক্সা বা ক্যামি এসজেডআইভি, এই দুইটা খুবই পপুলার বেলজিয়ামে। এবং এটা নিলে তুমি ইজিলি তুমি বেলজিয়াম না, যে কোনো ইউরোপিয়ান দেশে তুমি প্রবেশ করতে পারবে। এবং কখনোই বাংলাদেশি ইন্স্যুরেন্স নিবে না, কারণ বাংলাদেশি ইন্স্যুরেন্স বেলজিয়াম ইউনিভার্সিটি বা বেলজিয়াম কাস্টমসরা অ্যাকসেপ্ট করে না। অনেকেই এই কাজটা করছে, যে সস্তায় বাংলাদেশি ইন্স্যুরেন্স নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট করে নাই। তোমার কনসুলেট অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু কখনোই বেলজিয়াম কাস্টমস অফিস এটা অ্যাকসেপ্ট করবে না। সো কখনোই বাংলাদেশি ইন্স্যুরেন্স নিবে না। সো এরপরে কি হচ্ছে, যে তুমি যে সব ডকুমেন্টগুলো জমা দিবা, মেডিকেল সার্টিফিকেটগুলো জমা দিবা, এটা তোমাকে আম, ইন্ডিয়া পাঠাবে, কারণ এই সব কিছু ডকুমেন্টগুলো প্রসেস হয় ইন্ডিয়াতে। এখন এটার উপর ডিপেন্ড করতে পারে এরপর কি হবে। যদি তোমার প্রত্যেকটা ডকুমেন্টগুলো ভ্যালিড থাকে, তাহলে তোমাকে ইন্টারভিউর জন্য তারাই তোমাকে একটা মেল দিবে আসার জন্য। এই এই প্রসেসটা তোমার 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় নর্মালি।
বর্তমানে এটা বাড়তে পারে, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমি 2 মাসের ভিতরে, 2 মাসও না, আমি ধরো যে 1.5 মাস, 1 সপ্তাহর মধ্যে আমি ভিসা জন্য ইন্টারভিউর জন্য কল পেয়ে গেছি। সো বর্তমানে এটা হতে পারে 2-3 মাসের মতো লাগতে পারে। এবং এই ইন্টারভিউ প্রসেসটা হয় রিটেন। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন সেটা বাংলাদেশে হয়েছিল। এবং এই রিটেনটা ছিল তোমাদের, তোমার মোটিভেশনটা কি, মানে তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করতে আসছো, তোমার কেন করতে আসছো, এবং তুমি পড়াশোনা করার পর কি করবা, তার কয়েকটা, ধরো যে 6টা কোশ্চেন তোমাকে রিটার্নই তোমাকে লিখতে হবে, জাস্ট একটা প্যারাগ্রাফ আকারে। এমন এই জিনিসটা তোমাকে, মানে গত বছর যারা অ্যাপ্লাই করেছিল তাদের সবাইকে ইন্ডিয়ায় যেতে হয়েছিল। কিন্তু বর্তমানে যে আমরা নিজেরাও এই বেলজিয়াম এম্বাসি, বেলজিয়ামে বাংলাদেশি এম্বাসিদের কনসুলেটের সাথে বা হাই কমিশনের সাথে আমি নিজেই কথা বলছি। তো তারা আশ্বাস দিয়েছে যে এই বছরে মাঝামাঝিতে বেলজিয়ামে এই ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করা যাবে। সো আমি এখন ফিঙ্গার ক্রসড যে এটা করা যদি যায়, তাহলে সবাই বাংলাদেশে বসে তোমার ইন্টারভিউটা দিতে পারবে, তোমার আর ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। আচ্ছা, এখন দেখি বেলজিয়ামে লিভিং, মানে বেলজিয়ামে থাকতে কিরকম লাগে। অনেকেই তো বলে যে হ্যাঁ, বাংলাদেশে বা জার্মানি থাকতে এরকম লাগে, ইউএসএ থাকতে কিরকম লাগে। মোটামুটি সব আইডিয়া আছে, কিন্তু বেলজিয়ামে থাকতে আসলে কিরকম লাগে একটু দেখি। তো এখানকার যে ডরমেটরি কস্ট আছে এটা খুবই কম, মাত্র 450 থেকে 500 ইউরো যদি তুমি স্টুডেন্ট থাকো। স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে গেলে এটা অন্য জিনিস, যদি স্টুডেন্ট হিসেবে যাও তুমি 450 থেকে 500 ইউরোর মধ্যে তুমি একটা ডরমেটরি পাবা। এখানে দুই ধরনের ডরমেটরি আছে, একটা স্টুডেন্টের জন্য এবং স্টুডেন্ট ছাড়া। যেহেতু স্টুডেন্ট হিসেবে যাও, তাহলে তুমি এই রেঞ্জের মধ্যে তুমি একটা ডরমেটরি পেতে পারো। এবং ডরমেটরির মাঝে তোমার থাকার ব্যবস্থা থাকবে, এবং একটা বাথরুম, একটা কিচেন, মানে শেয়ার বাথরুম আর শেয়ার কিচেন তোমাকে থাকবে। একটা বাথরুম আর একটা কিচেন নর্মালি 3জন লোক শেয়ার করতে পারে। অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্টেশন, এই শুধুমাত্র স্টুডেন্ট যারা থাকবে তখন তোমরা মাত্র 87 ইউরোর মাঝে তুমি 1 বছরে একটা সাবস্ক্রিপশন কিনতে পারবা। এবং এই সাবস্ক্রিপশন দিয়ে তুমি বেলজিয়ামের যে কোনো জায়গায় তুমি ভ্রমণ করতে পারবা। এটা হলো স্টুডেন্ট, মানে স্টুডেন্টের জন্য একটা বড় চাহিদা। যেমন আমি এখন স্টুডেন্ট নাই, তো আমার কিন্তু অনেক বেশি লাগতেছে, কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম, এই 87 ইউরো দিয়ে আমি পুরা বেলজিয়াম আমি ভ্রমণ ভ্রমণ করতে পারতাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেফ অ্যান্ড কালারফুল লাইফস্টাইল। তো বেলজিয়ামের লাইফস্টাইল কিন্তু অনেক হাই, এবং মানুষজন কিন্তু অনেক দেশের, বিভিন্ন দেশের মানুষরা এখানে কিন্তু আসে। মানুষজন দেখতেই পাচ্ছি এখানে মানুষজন এখানে কফি শপে বসে আড্ডা মারছে, এবং মানুষজন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। তো এই জিনিসগুলো আসলে বেলজিয়ামের সবচেয়ে একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন সিনারি যারা দেখতে পাবা। বিভিন্ন জায়গায় তুমি যাবা, মানুষজন এখানে ঘোরাফেরা করবে, অনেক ট্যুরিস্ট এখানে থাকে, অনেক দেশের, সকল দেশের ট্যুরিস্ট, সকল দেশ থেকে ট্যুরিস্টরা এখানে আসে। আমি মাত্র 5টা দেশের লোকের সাথে আমি মাত্র উম, পাইনি, 5টা দেশের লোকদের আমি পাইনি বেলজিয়ামে। আর বাকি সব দেশের, বলতে গেলে 187টা দেশের মধ্যে সব দেশের লোকের সাথে আমার একবার না একবার দেখা হয়েছে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো সেখানকার ওয়েদার সবসময় গ্লুমি এবং রেইনি। মোটামুটি ইউকের মতোই এখানে প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হয়, এবং প্রায় সামারের কয়েকটা মাস, বর্তমানে এখন সামার, তো এখনকার ওয়েদার মোটামুটি ভালো। এবং এখানে শীতকালে অনেক বৃষ্টি হয়। এবং এই এটা হলো বেলজিয়ামের একটা কমন বৈশিষ্ট্য। সো এই জিনিসটা তোমার মানিয়ে নিতে হবে যদি এখানে আসতে চাও। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা খুবই মজার একটা জিনিস, যেখানকার 2টা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে বর্তমানে। মনে হয় বলতে 3টেই আছে, কিন্তু যেটা আমরা বলি যে ফ্রেঞ্চ আর ডাচ, 2টা হলো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। নর্মালি একটা দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটা হয়, কিন্তু বেলজিয়াম ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো 2টা। অর্থাৎ তুমি যদি এখানে বেলজিয়ামের যদি তুমি পিআর পেতে চাও, পাসপোর্ট পেতে চাও, তোমাকে যে কোনো একটা ভাষা শিখলেই কিন্তু তোমার হচ্ছে, তোমার 3টা শেখা লাগবে না। বাট এখানেও একটা বিষয় থাকে যে তুমি যদি ফ্রেঞ্চ শিখো, বা তুমি তাহলে ডাচ ডাচ বুঝবা না, আবার যদি ডাচ শিখো তাহলে ফ্রেঞ্চ বুঝবা না। তো তারা সবসময় দেখা যায় ইংলিশেই তারা কথা বলে। সো আমার মতো যারা আছে, যারা ইংলিশে কথা বলছে, তাদের জন্য এই জিনিসটা অনেক সুবিধা। কারণ যদি একটা জার্মানির মতো যদি একটা শুধু জার্মানি হতো, সবাই জার্মানিতে কথা বলতো, ইংলিশে অনেকে বুঝতে পারতো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক লোকেরা কিন্তু ইংলিশে কথা বলতে পারে, জাস্ট এই ক্ল্যাশের জন্য।
সো থার্ড, সিক্স হচ্ছে কালচার অ্যাডজাস্টমেন্ট। আগেই বলেছি যেখানে বিভিন্ন দেশের লোকেরা এখানে আসে, এখানে থাকে। সো তাদের সাথে থাকতে গেলে তোমার তাদের নিজস্ব কালচারের সাথে অ্যাডজাস্ট হতে হবে। তারা এখানে যে খাবার দাবার হয়, তাদের খাবার দাবারটা তাদের মতো। সো তোমাকে ওইভাবেই মেনে চলতে হবে। আর আমাদের দেশের লোকেরা অনেক ঝাল মশলা রান্না করে, যে জিনিসটা তারা সহ্য করতে পারে না। সো ওই ওই জিনিসটা তোমাকে দেখতে হবে যে কিভাবে তাদের সাথে অ্যাডজাস্ট করা যায় তুমি যেখানে থাকতে চাও। এখানে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বেলজিয়ান যার যার জন্য পরিচিত হলো বেলজিয়াম কুইজিন। তো বেলজিয়ান কি কি কুইজিন সবচেয়ে পরিচিত? একটা হচ্ছে যে ফ্রাইস, যেটা সবচেয়ে বেশি বেলজিয়াম যে যার জন্য পপুলার সেটা বেলজিয়ান ফ্রাইস, যেটা আমরা বলি ফ্রিটস, এবং এটা হলো সবচেয়ে বেশি কনজিউম স্ন্যাক্স। এছাড়া আছে আমাদের মূল ফ্রিট, যেটা আমরা বলি যে, যেটা মাসল যেটা বলে, মাসলস গুলা সিদ্ধ করে এবং তরকারির সাথে রান্না করে, এটাকে আমরা বলি মূল ফ্রিট, এবং এটা ন্যাশনাল ডিশ অফ বেলজিয়াম। আরেকটা টপ পপুলার ডিশ হচ্ছে বিফ আর পোর্ক স্টু, যেটা আমরা এই ফ্রাইসের সাথে আমরা সার্ভ করি, এবং এটাও খুবই পপুলার। আর বেলজিয়াম ইজ ওয়েল নোন ফর চকলেট। বেলজিয়াম চকলেট ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ম্যানুফ্যাকচার, এবং এটা প্রায় 120টার মতো কোম্পানি, ছোট বড় কোম্পানি আছে যারা চকলেট ম্যানুফ্যাকচার করে। সো এটা খুবই বড় একটা কোম্পানি, চকলেট ম্যানুফ্যাকচারিং। ওয়াফেল, বেলজিয়াম ওয়াফেলের জন্য খুবই বিখ্যাত, এবং এটা হলো কমন ব্রেকফাস্ট ডেজার্ট যেটা আমরা বলি। আর অবশ্য বিয়ার, বেলজিয়ামে বর্তমানে আমার জানা মতে 540টা টাইপের বিয়ার আছে, এবং এর জন্য বেলজিয়ামরা খুবই পপুলার। এবং বেলজিয়ামে আম, প্রত্যেকটা শহরে একটা তাদের অ্যাটলিস্ট একটা করে বিয়ার ফ্যাক্টরি আছে। তারা নিজেরা নিজেদের আঙ্গুরের ক্ষেত আছে, নিজেদের আঙ্গুর তারা চাষাবাদ করে ওই আঙ্গুর দিয়ে কিন্তু তারা বিয়ারগুলা বানায়। তো আমাদের এই রুয়েট থেকে মাত্র তিনজন আছে, যেটা আমরা জানি যে অবশ্যই আমি, আরেকজন আছে মৌসুম ভাই, উনি অ্যান্টওয়ার্প থেকে পড়াশোনা, ইউনিভার্সিটি অ্যান্টওয়ার্প থেকে পড়াশোনা করেছেন। অবশ্যই আশিক, তো উনি সে অবশ্য পড়াশোনা কমপ্লিট করেনি, বা স্টিল সে এখানে পড়াশোনা করছে। পড়াশোনা করেছে 4 মাসের মতো, যে সে আগে আমার আমার সাথে যেটা আগে বললো। আচ্ছা, তো আমরা শেষ করতে চাই এখানে। তো আমি কয়েকটা জিনিস আহ, বলতে চাই, যে জিনিসগুলো আসলে মানুষজন বেলজিয়ামে আসার পরে রিয়েলাইজ করে। এবং আমি, যারা বেলজিয়ামে পড়াশোনা করতে আসতে চায় তাদের জন্য আমি আগে থেকে এই জিনিসগুলো বলে রাখতে চাই, কারণ এই জিনিসগুলো তারা অনেক আহ, কি বলবো, যে ওভারলুক করে, এবং তারা এখানে আসলে রিয়েলাইজ করে যে এই জিনিসটা আসলে করা উচিত না। প্রথম কথা হচ্ছে স্টার্ট আর্লি। স্টার্ট আর্লি বলতে বলতেছি যে তোমার যদি কোথাও অ্যাপ্লাই করতে হয়, এখনই সুযোগ। কারণ বেলজিয়ামে অলরেডি তোমার সেপ্টেম্বরে ইনটেক যারা আছে সেটা খুলে গেছে। তো সেপ্টেম্বরে তোমার যদি শুরু করার ইচ্ছা থাকে, তোমাকে এখন থেকে অ্যাপ্লাই করতে হবে। সো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, ইউনিভার্সিটিগুলোতে খোঁজ করো কোন ইউনিভার্সিটি কোন কোন মাস্টার্স প্রোগ্রামগুলো চালু আছে, বা অনেকে অনেকে পিএইচডিও করতে আসতে পারে। তো পিএইচডি প্রোগ্রামগুলো চালু আছে, তারা দেখো, দেখে এখনই অ্যাপ্লাই করো। এবং এখনই তোমার যে ডকুমেন্টগুলো আছে সেটা রেডি করা শুরু করে দাও। যেটা ডকুমেন্টগুলো বলতে সিভি, এসওপি, লেটার অফ রেকমেন্ডেশন, আইএলস যদি দেয়া না থাকে এখনই দিয়ে দিতে পারো। তো এগুলো আগে থেকে শুরু করো। না হলে দেখা যাচ্ছে যে এরকমও হয় যে মে মাসের পরে তারা হঠাৎ করে বলবে যে আমরা আমরা নিচ্ছি না, কারণ আমাদের যে কোটা ছিল যেটা নেয়ার কথা সেটা সেটা আমাদের হয়ে, সেটা আমরা নিয়ে নিচ্ছি, তো আমাদের ইনটেকটা বন্ধ করে দিচ্ছি। এরকমও হয়, এরকম হয়েছে, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার মধ্যে এরকম হয়েছে। সেকেন্ড হচ্ছে, তোমার যে স্টাডি প্রোগ্রামটা হচ্ছে সেটা তোমার রিসার্চ, প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং তোমার ইন্টারেস্টের উপর বেস করে দিতে হবে। হতে পারে হ্যাঁ তুমি পড়াশোনা করছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি ডেটা সায়েন্সে যেতে পারো, কিন্তু তুমি খেয়াল করবা তুমি ডেটা সায়েন্সে গেলে তুমি ওখানে কম পড়াশোনাটা কমপ্লিট করতে পারবা কিনা। অনেকেই কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করে না, কারণ তাদের ডিগ্রির সাথে, মানে ব্যাচেলর ডিগ্রির সাথে মাস্টার ডিগ্রির কোনো ম্যাচ নাই। অনেকে বলতে পারে না আমি তো ইলেকট্রিক্যাল, আমি ইজিলি তোমার ডাটা সায়েন্সে যেতে পারবো, কিন্তু এটা হয় না। আমাদের সাথে যারা ইলেকট্রিক্যাল থেকে, আমার সাথে যারা পড়াশোনা করতে আসে, যারা ইলেকট্রিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে এবং ডাটা সায়েন্সের করছে, একজনও পাশ করতে পারেনি। কারণ এখানকার ডাটা সায়েন্সের সিলেবাস অনেক ভিন্ন। এবং অনেকে আছে যে সিএসসি পড়াশোনা করেছে, তারাও, তাদের জন্য এটা খুবই টাফ হয়ে যায়, কারণ এখানকার সিলেবাসটা বাংলাদেশ সিলেবাসের মতো না। এখানকার সিলেবাসটা অনেক টাফ। এবং তোমার যদি আসলে ইন্টারেস্ট থাকে,
ওই সাবজেক্ট নেয়ার, এবং তোমার যদি আগে যেটা বলেছি প্রফেশনাল এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট, তারা এটা খুবই হাইলি এনকারেজ করে যে তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যাতে থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কি কি তোমার দরকার হয়। এবং এই এগুলোর উপর ডিপেন্ড করে তোমার স্টাডি প্রোগ্রামগুলো চুজ করা উচিত। থার্ড যে থাকে যেটা তোমার ক্যাশ আনতে হবে, তোমার 1,000 থেকে 1,500 ইউরো ক্যাশ আনতে হবে। কারণ হচ্ছে তুমি যখন বেলজিয়ামে আসবা, বেলজিয়ামের এই ব্যুরোক্রেসিটা কিন্তু অনেক স্লো। তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেখা যাচ্ছে, বা তোমার একটা ইন্স্যুরেন্স করতেই দেখা যাচ্ছে তোমার 3 মাসের মতো সময় লাগতে পারে। তো এখানে এই জন্য তোমার আগে থেকে বলা হয় ইন্স্যুরেন্সটা নিয়ে আসার জন্য, যাতে এখানে এসে ইন্স্যুরেন্স না করা লাগে। কারণ ইন্স্যুরেন্স ছাড়া তোমাকে এমনি ঢুকতে দিবে না অবশ্যই, এবং ইন্স্যুরেন্স করতে অনেক সময় লাগে। সো এই কারণে তোমাকে কিছু এক্সট্রা ক্যাশ আনতে হবে, যাতে তুমি কোনোভাবে এই 2-3 মাস চলতে পারো। তোমার 1,000 থেকে 1,500 ক্যাশটা তোমার যথেষ্ট, কারণ তোমাকে অলরেডি পরের মাস থেকে তোমাকে ওই তোমার ব্লক অ্যাকাউন্ট থেকে তোমাকে টাকা দিবে, বা স্কলারশিপ স্কলারশিপ থেকে টাকা দিবে। তো প্রথম মাসটা যদি তুমি কোনো মতে পার করতে পারো, তাহলে কিন্তু তোমার যথেষ্ট হচ্ছে। প্রথম মাসটা অনেক সময় দেখা যায় তোমাকে জিনিসপত্র কেনাকাটা করতে পারে, অনেক ফার্নিচার কিনতে হতে পারে, বা তোমাকে তোমার বাসার জন্য পেমেন্ট, এক্সট্রা পেমেন্ট দিতে পারে, অ্যাডভান্স পেমেন্ট দিতে হতে পারে। তো এই কারণে আমাকে কিছু ক্যাশটা আনতে হবে। 4 নম্বর হচ্ছে এটা আসলে আম, খুবই নর্মাল, সবাই জানে স্টাডি রেগুলারলি, বাট কেউ কিন্তু এটা মানে না। কেউ, আমি যেটা দেখেছি যে যারা রেগুলার স্টাডি করছে তারাই পাশ করতে পেরেছে। মানে আমি এটা ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি যে কেউ যদি রেগুলার স্টাডি না করে তারা পাশ করতে পারবে না, খুবই কঠিন। কারণ এই সিলেবাসগুলো এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যেটা আমরা বলছি প্রজেক্ট বা থিসিস, এই প্রজেক্টগুলো তোমার রেগুলার যদি তুমি এর উপর কাজ না করো তুমি কখনোই শেষ করতে পারবে না। সো এটাই বলছে স্টাডি রেগুলারলি, স্টাডিটা তোমাকে করতে হবে। এবং ফিফথ যেটা বলি, কিপ অন কিপিং অন। এই মাস্টার্স জার্নি কিন্তু শেষ না, তোমার মাস্টার্স জার্নিটা অনেক কঠিন। এটা আসলেই কিন্তু মানে যারা পড়াশোনা করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, তো তারাই বলতে পারবে যে এই মাস্টার্স জার্নিটা কিন্তু খুব সহজ না। তোমাকে অনেক কিছু শিখতে হবে, তোমাকে অনেক এক্সপিরিয়েন্সের মুখোমুখি হতে হবে, অনেক কিছু তুমি জানো না, তুমি এখানে এসে তুমি বুঝতে পারবে আসলে এটা এভাবে করা উচিত, এভাবে করা উচিত না। বাট হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে রেগুলারলি তোমাকে এটা আহ, দেখতে হবে। অবশ্যই যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেগুলো উত্তরে যে তোমাকে মাস্টার্সটা কমপ্লিট, বা তুমি পিএইচডি যেটাই আসুক না তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার আমি শেষ করতে চাই এখানে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আর বলতে পারো। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, তো বলতে পারো তোমরা। আচ্ছা, আহ, অনেক ধন্যবাদ অনাদিকে সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য বেলজিয়ামের উচ্চশিক্ষা এবং সুযোগ সুবিধা নিয়ে। তো আমরা এই পর্যায়ে আসলে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে চলে যাব। আহ, তো আমাদের মনে হয় কিছু প্রশ্ন চ্যাটে আসছে, আমি হুম। চ্যাটের প্রশ্নগুলো আগে একটু শেষ করি। আচ্ছা। আমাদের একটা ভাই প্রশ্ন করছে যে ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে প্রশ্নবোধক, ভাই আপনার প্রশ্নটা যদি আরেকটু বিস্তারিত লিখেন, বা আপনি যদি সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে চান তাহলে মনে হয় ভালো হয়। কারণ আপনি হয়তোবা কোনো একটা স্লাইডের সময়ে এই প্রশ্নটা করছেন, কিন্তু আহ, এটা তো আসলে এই মুহূর্তে বলা কঠিন যে আসলে আপনি কোন স্লাইডকে ফোকাস করে প্রশ্নটা করছেন। তো ইমতিয়াজ ভাই, আপনি যদি থেকে থাকেন তাহলে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করতে পারি, দেখি ভাই যদি থাকে তাহলে প্রশ্ন করবে, তা না হলে পরবর্তী প্রশ্ন আসছে, ফর গেটিং দি স্কলারশিপ হুম। সিজিপিএ 3.5 ইজ ম্যান্ডেটরি অর ফ্লেক্সিবল? ম্যাক্সিমাম স্কলারশিপ পাওয়ার জন্য তোমার 3.5 মিনিমাম লাগবে। এবং এইটা হচ্ছে তোমার লোয়ার বাউন্ড, যেটা আমরা বলতে পারি যে তোমার 3.5 মিনিমাম তোমাকে পাওয়াই লাগবে স্কলারশিপের জন্য, তোমাকে মনোনীত করার জন্য। তো স্কলারশিপে এরপরে তোমার যদি 3.5 থাকে বা এর উপরেও যদি থাকে, তোমাকে এরপরে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য আলাদা আরেকটা ইন্টারভিউ নিবে। তো ইন্টারভিউর জন্য তোমাকে আরো কিছু হার্ড কোশ্চেন জিজ্ঞেস করবে, এই যেটা হয়। তো আমি আসলে ইন্টারভিউ প্রসেসটা সম্পর্কে আমি বলতে চাই একটু।
ফ্র্যাঙ্কলি আমি খোলাখুলিভাবে সবাইকে বলতে চাই। কারণ ইন্টারভিউ প্রসেসটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। ধরো আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেটা হলো ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এটা আমার ইন্টারভিউ প্রসেসের মধ্যে যাওয়া লাগে, কিন্তু কিছু কিছু সাবজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ম্যাটেরিয়ালস এর মধ্যে যাওয়া লাগে না। শুধুমাত্র বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং, এই দুইটা সাবজেক্টের জন্য সবাইকে ইন্টারভিউ প্রসেসের জন্য দেওয়া লাগে। হ্যাঁ, দুটো ইন্টারভিউ স্টেপ আছে। একটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো নর্মাল ইন্টারভিউ স্টেপ। তোমাকে জাস্ট ওই সাবজেক্ট সম্পর্কে কিছু বেসিক জিনিস তোমাকে আস্ক করবে, এবং তোমাকে জাস্ট বলবে যে, আরো কিছু জিনিস করবে, তুমি আসলে কাজ করছো কিনা। তুমি যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে তোমাকে জিজ্ঞেস করবে কোথায় কাজ করছো, এই ব্যাপারে কিছু বলো, এটার সাথে তোমার সাবজেক্টের রিলেশনটা কি। অথবা তোমাকে যদি জিজ্ঞেস করতে পারে যে রিসার্চের ব্যাপারে, তোমার যদি রিসার্চের পেপার থাকে, রিসার্চ পেপার থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তুমি এটা নিয়ে রিসার্চ করেছো যে এটার সাথে তোমার কি কি পেয়েছো, এর সাথে তোমার সাবজেক্টে কি রিলেশন আছে কিনা। এটা হলো ফার্স্ট স্টেজ ইন্টারভিউ প্রসেস। যদি এই ইন্টারভিউ প্রসেসে যদি তুমি পাশ করো, তোমাকে অফার লেটার দিয়ে দিবে। এরপরে হলো স্কলারশিপের জন্য ইন্টারভিউ প্রসেস থাকে। তো এইটা ডিপেন্ড করবে তোমার যদি 3.5 প্লাস, 3.5 বা 3.5-এর উপরে যদি তোমার সিজিপিএ থাকে, এবং তুমি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, তখন তোমাকে এটা সেপারেটলি আরেকটা ইন্টারভিউ প্রসেস নিবে। এবং এটা ইন্টারভিউ প্রসেসটা নিবে হলো ওই যে কোম্পানি তোমাকে বা যে ইনস্টিটিউশন তোমাকে স্কলারশিপ দিচ্ছে সেই ইনস্টিটিউশনটা। এটা কিন্তু এটা কিন্তু ইউনিভার্সিটি নিবে না। সো এটা সম্পূর্ণভাবে সেপারেট প্রসেস। এবং বাট এই ইন্টারভিউতে তোমাকে আবার এই ইউনিভার্সিটি থেকে একজন এজেন্ট থাকে, যে এজেন্ট তোমাকে এক্সট্রা ইনডিপ কোশ্চেন জিজ্ঞেস করবে। সো এবং এছাড়া তোমাকে আরো কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যে এই স্কলারশিপটা নেওয়ার পরে তুমি কি করবা। এই স্কলারশিপটা যখন পাবা তুমি কিভাবে বেলজিয়ামের পাশ করার পরে কিভাবে এটা তোমার কাজে লাগাবা, বা তুমি পাশ করার পর তোমার টার্গেটটা কি, এই নর্মাল কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, প্লাস কিছু ইনডেপথ কোশ্চেন। সো এটা যদি তুমি ঠিক মতো অ্যান্সার দিতে পারো সবাই, তাহলে তোমাকে স্কলারশিপটা তোমাকে দিবে। সো টোটালি ডিফারেন্ট প্রসেস। এবং অবশ্যই তোমাকে 3.5+5 অথবা 3.5-এর উপরে তোমাকে সিজিপিএ থাকতে হবে। আচ্ছা। এরপরে আরেকটা প্রশ্ন আসছে যে ইজ ফুল ফান্ডেড স্কলারশিপ পসিবল ফর মাস্টার্স? ইয়াস, এটা পসিবল। যারা স্কলারশিপ পায়, ম্যাক্সিমামই ফুল ফান্ডেড স্কলারশিপই পায়। ফুল ফান্ডেড বলতে বলতেছি যে প্রত্যেক বছর তোমাকে যেটা বললাম যে অ্যারাউন্ড 10 থেকে 12 হাজার ইউরো, অর্থাৎ প্রত্যেক মাসে 1400 ইউরোর মতো তোমাকে দিবে। তোমার যদি প্রোগ্রামটা হয় 1 বছরে, তোমার 1 বছরের জন্য 12 মাস তোমাকে 1400 ইউরো করে তোমাকে দিবে। ডিপেন্ডস অন কোন স্কলারশিপটা তুমি পাচ্ছ। তো ওইভাবেই তোমাকে স্কলারশিপটা দিবে। এবং এটা দিবে যতদিন তুমি তোমার সাবজেক্ট, তোমার এই কারিকুলামটা থাকে। যদি তোমার 1 বছরের কোর্স হয়, তোমাকে 1 বছর, 1 বছর প্রত্যেক মাসে 1400 ইউরো, বা কোন ওই স্কলারশিপে তোমাকে কত টাকা দিবে সেটা তোমাকে দিবে। এখন এটাও পসিবল। আবার তোমার যদি ফুল স্কলারশিপও যদি না হয়, তুমি হাফ স্কলারশিপের জন্য পেতে পারো। ধরো এরকম হতে পারে যে তুমি তোমাকে ইন্টারভিউতে কিছু কোশ্চেন জিজ্ঞেস, তুমি কয়েকটা কোশ্চেন অ্যান্সার দিতে পারো না, বাট তোমাকে বললো না তুমি ফুল স্কলারশিপের জন্য মনোনীত হওনি, তোমাকে হাফ স্কলারশিপ দেওয়া হলো, তুমি কি এটা তুমি কি তাও নিতে চাও। তখন তোমাকে হাফ স্কলারশিপও দিবে, অর্থাৎ তুমি যে স্কলারশিপে পাওয়ার কথা তার অর্ধেক টাকা তোমাকে প্রত্যেক মাসে দিবে। এবং অবশ্যই বাকি টাকা যেটা আছে সেটা তোমাকে ওই তোমার ব্লক অ্যাকাউন্ট বা সেলফ ফান্ডিং এ দিতে হবে। সো অবশ্যই এটা পসিবল হাফ স্কলারশিপ পাওয়া। আচ্ছা। এরপরে আর একটা প্রশ্ন আসছে। উনি কিছু ওনার ব্যাকগ্রাউন্ড দিছে যে ট্রিপলি থেকে পড়াশোনা করছে, সিজিপিএ আন্ডার 3, হুম, মাস্টার্সে সিএসসি সিএসসি থেকে মাস্টার্স করছে একটা প্রাইভেট হুম, ইউনিভার্সিটি থেকে, অ্যাবাভ হুম, 3.5, মানে হুম, সিজিপিএ উল্লেখ করে দিছেন উনি। আহ, এছাড়াও বর্তমানে উনি একটা সরকারি ব্যাংকে আইটি সেক্টরে 2 বছর জব করতেছে, হুম, হুম, ব্যাংক সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে। হুম, রিসার্চ পেপার এখনো করে নাই, তবে হুম, মাস্টার্সটা নিয়ে কাজ করতেছে, এরকম যে এআই রিলেটেড কাজ। হুম। এখন এই ওভারঅল প্রোফাইল থেকে ওনার যেটা প্রশ্ন যে বেলজিয়ামে পসিবল কিনা, এবং সেটা যদি পসিবল হয় কেমন ইউনিভার্সিটি, কেমন সাবজেক্ট, মাস্টার্স নাকি পিএইচডি, কেমনটা পছন্দ করা যাইতে পারে? আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যে তার সিজিপিএ, ব্যাচেলর সিজিপিএ 3-এর নিচে আছে। আচ্ছা, এখন ব্যাচেলর সিজিপিএ যদি 3-এর নিচে থাকে, এটা একটু টাফ। কারণ
তারা সবসময় চায় যে ভালো স্টুডেন্টের জন্য নেয়া, ভালো স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য। বাট যেটা আমি আগেও বলেছি যে এই এই জিনিসগুলা আহ, অন্য কিছু দিয়েও এটা কভার আপ করা সম্ভব। যদি উনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন এবং উনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, প্রিফারেবলি +2 ইয়ার্স, তাহলেও তিনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এবং এটা সম্ভব যদি তোমার যদি সেটা মানে বড় ইউনিভার্সিটি বলি, ইউনিভার্সিটি অফ ঘেন্ড ইউনিভার্সিটি, ভিউবি বা কেউ ইভেন যদি সম্ভব নাও হয়, বাকি মিড টায়ার ইউনিভার্সিটির জন্য তারা অ্যাপ্লাই করা সম্ভব। এবং অনেকেও দেখেছি যে 3.3 নিচে সিজিপিএ দিয়েও তারা করেছে, কারণ তাদের বাংলাদেশে মাস্টার্সটা কমপ্লিট ছিল এবং মাস্টার্স সিজিপিএ ভালো ছিল এবং তার জব এক্সপিরিয়েন্স ছিল। এবং উনি যেটা বলছে যে এআই, এখন বর্তমানে আমি যেটা দেখছি যে এআই নিয়ে অনেক কোর্স হচ্ছে, অনেক নতুন কোর্স বিভিন্ন ইউনিভার্সিটি খুলেছে। সো যেহেতু এটা নতুন এবং মাত্র স্টুডেন্টরা শুরু করেছে, এখনো পর্যন্ত এই একটা টাফ রিকোয়ারমেন্টে তারা এখনো যায়নি। সো উনি যদি এখনই যদি অ্যাপ্লাই করতে পারেন, আহ, যদি মাস্টার্স করা থাকে, সবচেয়ে ভালো হয়। উনি যদি মাস্টার্স করে থাকে, মাস্টার্সের রেজাল্টটা যদি দিতে পারেন এবং ওই মাস্টার্স রেজাল্ট নিয়ে যদি বলতে পারেন যে হ্যাঁ, আমার মাস্টার্স রেজাল্টটা আমার ব্যাচেলরের এই রেজাল্টকে সাথে আমার কমপ্লিমেন্ট করছে, তাহলে অবশ্যই তিনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি যেটা বলবো যে বি কুইক, বিকজ এই বছরের পরে তারা একটা রেজিস্ট্রেশন দিয়ে দিবে, স্পেশালি যারা এআই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, কারণ এটা নতুন খুলেছে। সো এরপরে তোমার যারা অ্যাপ্লাই করো তাদের জন্য রিকোয়ারমেন্টটা একটু হার্ড হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন, মানে দুইটা প্রশ্ন আছে দুইজনের, কিন্তু আমরা হুম, মার্জ করতে পারি। একটা প্রশ্ন হুম। হচ্ছে যে 2026-এর সেপ্টেম্বরের ইনটেকের অ্যাপ্লিকেশনের ডেডলাইন কেমন, বা সেগুলো পার হয়ে গেছে কিনা, আর এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জিআরই কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে ডেডলাইন। তো ডেডলাইন এখনো পার হয়নি, তো মাত্র শুরু হলো মার্চ। এটা মার্চ থেকে শুরু হয় এবং মে, জুন, অর্থাৎ জুনের মাঝামাঝি সেটা শেষ হয়ে যায়। সো এখনো অনেক টাইম আছে। তো এখন যারা অ্যাপ্লাই করতে পারবে, এখনই হলো হাই টাইম অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা কি? ওই সেকেন্ড কোশ্চেন হচ্ছে জিআরই আচ্ছা, কতটা। জিআরই না, এখানে আম, পড়াশোনা করার জন্য জিআরই লাগবে না। জিআরই শুধুমাত্র ইউএস এর জন্য লাগে। তোমার যারা যারা পড়াশোনা করতে আসে, তা আইএলস বা টোফেল বা ডুওলিঙ্গো স্কোর থাকলেও তার এখানে পড়াশোনা করতে আসবে। এবং আইএলস এর স্কোর অবশ্যই 6 থেকে 7 এর মধ্যে হতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের সাথে আমিও একটু বাড়তি যোগ করব। যে প্রশ্ন হুম। আসছে যে ইজ ইট পসিবল টু পে দ্য টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট বাই পার্ট টাইম জব। আমি এটার সঙ্গে আরেকটু যোগ করতে চাই প্রশ্নটা, যে এইগুলোর পাশাপাশি কেউ যদি স্কলারশিপ কোনোভাবে ম্যানেজ করতে না পারে এবং বেলজিয়ামে যায়, তাহলে তার ক্ষেত্রে জব খোঁজার ব্যাপারটা কেমন হইতে পারে, যে কিভাবে সে জব খুঁজতে পারে, এবং পড়াশোনার পাশাপাশি কাজটা আসলে কিভাবে মেইনটেইন করলে আহ, পড়াশোনার ক্ষতিটা কম হবে, এই বিষয়টাও যদি একটু বলিস। আচ্ছা, এটা আমি পরে বলছি। আমি কি আবার জানতে প্রথম কোশ্চেনটা কি ছিল? যে পার্ট টাইম জব করে টিউশন ফি এবং লিভিং কস্ট পে করা যাবে কিনা, সম্ভব কিনা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি এই জিনিসটা আমি তিনটা টপিকে আমি ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে পার্ট টাইম জব পাওয়া নিয়ে, ঠিক আছে? এখন আম, এটা ভ্যারি করে তোমার সাবজেক্টের উপরে। অবশ্যই পার্ট টাইম জব পাওয়া যায়, স্পেশালি যারা ব্রাসেলসে থাকে এবং ব্রাসেলসে আশেপাশে যারা থাকে, তাদের জন্য পার্ট টাইম জব পাওয়াটা খুবই ইজি। কারণ আগেই বলেছি এটা হলো একটা ইন্টারন্যাশনাল সিটি, বিভিন্ন দেশে মানুষ এখানে থাকতে আসে। এবং ব্রাসেলস যারা থাকে ম্যাক্সিমাম লোকেই, লোকালরা যারা থাকে তারা ইংলিশ বলতে পারে। অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় ব্রাসেলসে ইংলিশ স্পিকারদের সংখ্যাটা অনেক বেশি। সো অবশ্যই ইংলিশ স্পিকারদের পার্ট টাইম জব করতে পারবে। হুম। এবং কি ধরনের পার্ট টাইম জব করতে পারবে? যেমন আমি নিজেই পার্ট টাইম জব করেছি। তো আমি কি কি করেছি? আমি একটা চকলেট এবং ওয়াফেলসের দোকানে কাজ করেছি। আমি একটা চাইনিজ এবং থাই রেস্টুরেন্টে কাজ করেছি। এবং আমি একটা পাস্তা রেস্টুরেন্টে কাজ করেছি। তো আমি কিভাবে ম্যানেজ করছি? তো এটা একটু টাফ, বাট কেউ যদি ম্যানেজ করতে পারে, আমি কখনোই এটা বলবো না এটা ম্যান্ডেটরি, বাট এটা পার্সোনাল প্রেফারেন্স।
আমি আহ, যেটা করেছি, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলতেছি যে এটা আমি সেকেন্ড টাইম কি করেছি। সো আমি যখন গিয়েছি প্রথমে, আমি ফার্স্ট সেমিস্টারটা আমি কোনো কাজ করিনি। কারণটা হলো যে যেটা আমার প্রেডিসেসররা যারা ছিল, মানে আমার, মানে কি বলবো, যে আমার আগের ব্যাচে যারা ছিল তারা অনেকেই তো কাজ করে, আমার সাবজেক্টে অনেকেই ছিল, তারা নিজেরাই বলছে যে তোমার যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, তুমি ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা ভালো করো, তারপরে তুমি কাজের মধ্যে চলে যাও। তো আমি এই কাজটাই করেছি। আমি ফার্স্ট সেমিস্টারে ফুল পড়াশোনার মধ্যে ছিলাম, আমি কোনো কাজ করি নাই। ফার্স্ট সেমিস্টার রেজাল্ট মোটামুটি ভালো আসছে। তো এরপর থেকে আমি একটা পার্ট টাইম জবে ঢুকেছি। আমি প্রথমে কাজ করেছি একটা বাংলাদেশি একটা শপে 2 মাস। এরপরে আমি কাজ করেছি এই পাস্তা শপে, ধরো 6 মাসের মতো। এরপরে আমি ওয়াফেল শপ আর চাইনিজ রেস্টুরেন্টে বাকি এই এই জব পাওয়া পর্যন্ত এই দুইটা শপে আমি ডে, ধরেন, আহ, কাজ করেছি। এবং যারা কাজ করতে চায় তারা প্রত্যেক সপ্তাহে 20 ঘন্টা লিগালি কাজ করতে পারবে। 20 ঘন্টা স্টুডেন্ট হিসাবে 20 ঘন্টা লিগালি কাজ করতে পারবে। এবং ওইভাবেই তোমরা পেমেন্ট করবে। পেমেন্টটা তোমার যদি ব্রাসেলসে কাজ করে, তাহলে তাদের স্যালারি অন অ্যাভারেজ থাকে 14 থেকে 15 ইউরোর মতো পার আওয়ার। ব্রাসেলসের বাইরে একটু কম, বাট স্টিল তারা 12-13 ইউরোর মতো করতে পারে। যারা বাংলাদেশি শপে কাজ করে, অনেকে আছে যে বাংলাদেশ শপে কাজ করতে পারে, তাদের সুবিধা হলো যে এর জন্য কাজ করতে তারা অল টাইম পাওয়া যায়, কোনো সমস্যা নাই। বাট তাদের স্যালারি অনেক কম, 7-8 ইউরো পার আওয়ারের মতো, যেটা ধরো অর্ধেক, যেটা তোমরা অন অ্যাভারেজের অর্ধেক তারা স্যালারি দিচ্ছে। সো অনেকেই এটা করতে চায় না, এবং তারা অনেক সময় সবার সাথে মিসবিহেভও করে। কারণ যেহেতু বাংলাদেশি, তো বলতেই পারে, কারণ তারা জানে যে এই এই ধরনের মিসবিহেভ করলে তারা কখনোই এইটা নিয়ে অন্য, ধরো যে কোনো ইউনিভার্সিটি বা পুলিশের কাছে কখনো এটা বলবে না, কারণ তাদের নিজস্ব জব রিস্কে থাকে। সো অনেকে এটা করতে চায় না, বাট করে, কারণ দেখা যাচ্ছে কারণ এটা ইজি, বাট এটা ইজিলি পাওয়া যায় বলে এটা করে। আচ্ছা, এখন এটা এখন এটা কিভাবে পাওয়া যায়? পাওয়াটা, এটা একটা বড় আম, একটা চ্যালেঞ্জ পাওয়াটা। কারণ আমি যেটা করেছিলাম যে আমি প্রায় 2 মাসের মতো বিভিন্ন দোকানে ঘুরেছি। এখন যেটা আমার মানে যারা আগে যারা কাজ করতো তারাই বলতেছিল যে বিভিন্ন দোকানে ঘুরো এবং তোমার একটা সিভি রেডি করো যে তুমি কি কি কাজ করতে চাও। তো আমি আগে থেকে খুব ভালো রান্না করতে পারতাম, আমি আগে থেকে চাইনিজ, জাপানিজ, থাই এই ধরনের রান্না আমি আগে থেকে করতে পারতাম। আমি, তাহলে তো আমি মিস করছি বেটা। হ্যাঁ, তাহলে তো আমি মিস করছি তোর খাওন। হ্যাঁ, মিস করছিস তো। তা আগে থেকে করতে পারতাম, তো আমি জানি যে এটা করা হবে। তো যেটা যেটা পারি নাই, তো সেটা আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি। তো এগুলা শেখার পরে আমি বিভিন্ন রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেছি, এবং আমি দেখাইছি যে আমি কি রান্না করতে পারি, একটা ভিডিও দেখাইছি, তো তারা আমাকে নিয়ে নিয়েছে। সো এভাবে আমরা করতে পারছি। যখন আমি বাংলাদেশি দোকানে কাজ করতে, এটা আমরা বলছি যে 1-2 মাস আমি কাজ করছি, সে সময় আমি জব করা শুরু করছি। কিন্তু এটা একটা মাইনাস, মানে নেগেটিভ দিক হচ্ছে, তখন থেকে আমার রেজাল্টটা ফল করা শুরু করে। কারণ যেহেতু আমি বলছি যে স্টাডি রেগুলারলি, যেটা এখনো সবাই দেখতে পাচ্ছে এই ইয়েতে, আমি কিন্তু রেগুলার স্টাডি করতে পারিনি, আমার রেজাল্টটা ফল করা শুরু করছে। বাট এতটাও ফল করে না, কারণ আমার ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা ভালো ছিল দেখে আমি পাশ করতে পারছি আহ, 2 বছর পরে। অনেকেই কিন্তু পারে না। সো যারা কাজ করতে আসবে, আমি যেটা বলবো ইন সামারি, যে কিভাবে, যেটা আমি বলতে চাই, যারা কাজ করতে চায় তারা 1 বছর মধ্যে, যারা প্রথম সেমিস্টার, আমি যারা বলবো যে কোনো কাজ না করার জন্য পড়াশোনা করা। এরপরে তোমরা একটা ভালো রেজাল্ট দাঁড় করার পর তুমি তারপর জব খোঁজা শুরু করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি অ্যাড করিনি, তোমরা যখন স্টাডি প্রোগ্রামটা শেষ হয়, তোমাকে একটা 6 বছর, 1 বছরের, সরি, 1 বছরের ওরিয়েন্টেশন ইয়ার ভিসা দেয়, অর্থাৎ তোমাকে জব খোঁজার জন্য 1 বছর তোমাকে চান্স দিবে। এবং এই 1 বছরের মধ্যে তুমি যে কোনো ধরনের আচ্ছা, ইন্টার্নশিপও করা যায়। অনাদি আমি একটু অ্যাড করি, সরি। সেটা হচ্ছে যে এই যে 1 বছরের যে ওয়ার্কিং ভিসাটা, মানে জব সিকিং ভিসা যেটা দেওয়া হুম, হয়, এই হুম। জব সিকিং ভিসার নেওয়ার জন্য কি কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে? যে এত ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ওই জব সিকিং ভিসাটা দেওয়া হবে না? না, এরকম লাগে না। আচ্ছা। একমাত্র এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে জব সিকিং ভিসার জন্য তোমাকে বা সবাইকে
তোমার গ্রাজুয়েশন সার্টিফিকেট দেখাতে হবে। আচ্ছা। গ্রাজুয়েশন সার্টিফিকেট, আর ওদের কিছু একটা আর্টিকেল 32 নামে একটা আর্টিকেল থাকে, যেটা তোমাকে পাস করার পরে তোমাকে এটা হুম দেয়া হুম। হয়। আচ্ছা। সো এই দুইটা ডকুমেন্ট প্লাস তোমার যে ইন্স্যুরেন্স অবশ্যই দিতে হবে, ইন্স্যুরেন্স থাকতে হবে, ভ্যালিড ইন্স্যুরেন্স। এই কয়েকটা ডকুমেন্ট তোমার যদি জমা দিতে পারে তাহলে তোমাকে জব সার্চিং এর জন্য ভিসা 1 বছরে দিয়ে দিবে। ঠিক আছে? এর অর্থ হচ্ছে এই 1 বছরে এই ইউরোপ, বেলজিয়াম এবং ইউরোপে যে কোনো জায়গায় তুমি জব পেতে পারবা, জব সার্চিং করতে পারবা এবং জব পাওয়ার জন্য করতে পারবা। এবং এই সময় কিন্তু পার্ট টাইম জব এবং ফুল টাইম জব বেলজিয়ামের মধ্যে, আমি বেলজিয়াম বাইরে না, বেলজিয়ামে তোমার যদি জব সার্চিং যদি বেলজিয়ামে পাওয়া যায়, এই বেলজিয়ামে ফুল টাইম পার্ট টাইম যে কোনো কাজ করতে পারে। আমি ইন্টার্নশিপটা করেছি আমার যখন আচ্ছা, আমি এই ব্যাপারটা আমি প্রথম থেকেই বলি, এই জিনিসটা আসলে পার্সোনাল, বাট আমি যদি এটা বলি তাহলে সবাই বুঝতে পারবে যে আসলে কিভাবে যাওয়া যায়। আম, আমি যখন ফার্স্ট এখানে মাস্টার্স করতে আসলাম, আমি যেটা আমি বললাম যে আহ, আমি সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করছি, যেহেতু আমার মাস্টার প্রোগ্রামটা 2 বছর। তো সেকেন্ড সেমিস্টার থেকে আমি কাজ করা শুরু করছি এবং তার পাশাপাশি পড়াশোনা করছি। তো এর মধ্যে থিসিসটাও আমি কমপ্লিট করেছি এই থার্ড আর ফোর্থ সেমিস্টারে। এবং এই থার্ড ফোর্থ সেমিস্টারের মধ্যে একটা সামার ব্রেক থাকে। এই সামার ব্রেকে আমি একটা শর্ট ইন্টার্নশিপ আমি কমপ্লিট করি। এই শর্ট ইন্টার্নশিপটা কমপ্লিট করার দুটো উদ্দেশ্য আছে। এক নম্বর হচ্ছে, যেহেতু আমি আগেই বলেছি যে আমার রেজাল্টটা মোটামুটি ভালো ছিল, যেটা আমি বললাম ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে একটু খারাপ হয়েছে, বা স্টিল এই একটা নির্দিষ্ট সেমিস্টার, অর্থাৎ যেটা বললাম, তোমার যদি 20-এর মধ্যে গড়ে ফার্স্ট ইয়ারে 14+ রেজাল্ট, তোমার যে স্কোর থাকে, তোমাকে ইন্টার্নশিপ করার জন্য একটা সুযোগ সুবিধা দেয়া হবে। ঠিক আছে? এটা ডিপেন্ড করে বিভিন্ন প্রোগ্রামের উপরে। এটা আমার প্রোগ্রামের জন্য ইন্টার্নশিপ দেয়া ছিল, মানে ইন্টার্নশিপের সুযোগ সুবিধা ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। অনেক প্রোগ্রামে নাও থাকতে পারে। তো আমি এক এক মাসে যে ইন্টার্নশিপ করেছি। তো 1 মাসে কেন ইন্টার্নশিপটা করলাম? একটা কারণেই, যাতে আমার এক জব এক্সপোজারটা হয়, মানে এখানকার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে। এবং আমি 1 মাসে কিন্তু খুব একটা বেশি সময় না, জাস্ট তুমি 1 মাসের মধ্যে একটা ইন্টার্নশিপ করবা। বিভিন্ন আম, তোমাকে ছোট একটা টাস্ক দিবে, টাস্কটা কমপ্লিট করতে হবে। টাস্কটা খুব একটা কঠিনও না, আবার খুব একটা সহজও না, একটা মিডিয়াম টাস্ক। এই টাস্কটা কমপ্লিট করে তোমার একটা রিপোর্ট দিতে হবে। এই রিপোর্টটা উপর বেস করে এটা তোমার যদি এখানে আমার কিছু কন্ডিশনও আছে। যদি ইন্টার্নশিপের পেমেন্ট পেতে চাও, যদি ইন্টার্নশিপ তোমাকে যদি বলে হ্যাঁ তুমি ইন্টার্নশিপ তোমাকে পেমেন্ট দিব, তাহলে তুমি এই ইন্টার্নশিপের জন্য যে কোর্সগুলো, যে ক্রেডিটগুলো আছে, সেটা তুমি অ্যাড করতে পারবা না। আবার যদি পেমেন্ট না পেতে চাও, তাহলে ইন্টার্নশিপের যে ক্রেডিটগুলো আছে সেই ক্রেডিটগুলো তোমার কারিকুলামে অ্যাড করতে পারবা। শর্ট ইন্টার্নশিপের জন্য আমাদের ছিল 5 ক্রেডিট তুমি অ্যাড করতে পারবা, এবং লং ইন্টার্নশিপের জন্য 10 ক্রেডিট অ্যাড করতে পারবা। এটা সিস্টেম আছে। এবং এটা শুধুমাত্র আমার কয়েকটা হাতে গোনা কোর্সের জন্যই থাকে। আমার জানা মতে এই ভিউবিতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, আর ফটোনিক্স ইঞ্জিনিয়ারিং, আর ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই চারটা সাবজেক্টে এই সুযোগ সুবিধাটা আছে। তো যারা ইন্ডাস্ট্রির সাথে পরিচয় আছে, ইন্ডাস্ট্রি থেকে তারা ইন্টার্নশিপ করতে পাওয়া যায়। ইন্টার্নশিপ করার করার জন্য এই যে তোমার ক্রেডিটগুলো আর্ন করছে, ক্রেডিটগুলো তোমার কারিকুলামের সাথে যোগ করা যায়। এবং 2 বছর শেষ করার পর, অর্থাৎ থিসিস শেষ করার পরে, আমি একটা লং ইন্টার্নশিপ করি, সেটা হচ্ছে 6 মাসের। তো 6 মাস লং ইন্টার্নশিপ করার জন্য তোমাকে আম, এই যেটা বলি যে সার্চ ইয়ার ভিসা তোমার লাগবে, অর্থাৎ সার্চ ইয়ার ভিসাটা পেলেই তুমি একটা লং ইন্টার্নশিপ করতে পারবা। এবং এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, কারণ এই লং ইন্টার্নশিপ করার জন্যই আমি এই জবটা পেয়েছি, কারণ আমি যেখানে লং ইন্টার্নশিপ করছি ওইখানে আমার জবটা হয়েছে। সো ইন্টার্নশিপ খুবই গুরুত্বপূর্ণ। আহ, বেলজিয়ামে, শুধু বেলজিয়ামে বলবো না, এই বিভিন্ন ইউরোপিয়ানের বিভিন্ন দেশে জব পাওয়ার জন্য এখানে কিন্তু পিএইচডি লাগে না। কোনো পিএইচডি ছাড়াই কিন্তু এখানে জব পাওয়া যায়। জাস্ট তোমাকে প্রুফ করতে হবে যে তোমার এখানে কাজ করার জন্য এনাফ এক্সপিরিয়েন্স আছে, এখানকার ইন্ডাস্ট্রি সম্পর্কে, ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে, কালচার সম্পর্কে জানো কিনা, তোমার টেকনিক্যাল নলেজ আছে কিনা, এই জিনিসটা তুমি যদি প্রুফ করতে পারো, তাহলেই তোমাকে জব পাওয়াটা ইজি হয়ে যাবে। এবং এই প্রুফ করার একমাত্র ওয়ে হলো ইন্টার্নশিপ। সো ইন্টার্নশিপ ইজ আ ভেরি ভাইটাল আম, কি বলবো যে থিং টু পার্সু। সো আমি সবাইকে, যারা বেলজিয়ামে পড়াশোনা করার জন্য আসছে, আমি বলবো সবাইকে অ্যাক্টিভলি ইন্টার্নশিপ পার্সু করার জন্য, স্পেশালি আফটার কমপ্লিটিং দ্য কারিকুলাম ও স্টাডি প্রোগ্রাম। আচ্ছা। আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি, তারপরেও
আহ, আরেকটু সময় আমরা নিতে চাবো। আহ, একটা প্রশ্ন আসছে এরকম যে, ইজ ইট নেসেসারি টু কন্ট্যাক্ট প্রফেসরস? হোয়েন ডিড ইউ স্টার্ট টু ইমেইল দেম, অ্যান্ড হাউ মেনি প্রফেসর ডিড ইউ কন্ট্যাক্ট? মানে যেটা আমরা সাধারণত আমেরিকার ক্ষেত্রে দেখি যে প্রফেসরদের আগে ইমেইলে যোগাযোগ করে ফান্ডিং ম্যানেজ করে তারপরে আবেদন করার ব্যাপারটা, তো এই ব্যাপারটা বেলজিয়ামে কেমন? না, এখানে এখানে ব্যাপারটা খুবই ভিন্ন। কারণ এখানে কিন্তু প্রফেসর ম্যানেজ করা লাগে না। আমি মাস্টার্সের ক্ষেত্রে বলতেছি। পিএইচডির ক্ষেত্রেও আছে, আমি এটা পরে বলি। আমি যেহেতু সবাই ব্যাচেলর প্রোগ্রামে আসে, তো সবাই মাস্টার্সের জন্য ম্যাক্সিমাম আসছে, তো আমি এই ক্ষেত্রে বলতেছি। তো এখানে প্রসিডিউরটা কি? এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে তারা তাদের বিভিন্ন কারিকুলাম কোর্স আছে। তো ওই কোর্সগুলো দেখতে হবে। কোন কোর্সটা আমার স্টাডি, আমার ব্যাচেলর স্টাডি এবং আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে যায়, সেটা দেখতে হবে। এবং ওইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু কোনো প্রফেসরদের ধরা, প্রফেসরদের পার্সু করার জন্য কোনো কিছুই লাগে না। জাস্ট অ্যাপ্লাই করবা। এবং তোমার কোর্স কোঅর্ডিনেটর যারা আছে, প্রত্যেকটা কোর্স স্টাডির জন্য কোর্স কোঅর্ডিনেটর থাকে, তাদের ইমেল আইডি ওখানে দিয়ে দেওয়া থাকে। জাস্ট তোমার তোমার এই যে ডকুমেন্টগুলো বললাম, যে সিভি, এসওপি, লেটার রেকমেন্ডেশন, আইএলস আইএলস স্কোর, এই ডকুমেন্টগুলো নিয়ে জাস্ট কোর্স কোঅর্ডিনেটরকে মেল করতে হবে। এবং কোর্স কোঅর্ডিনেটর তোমাকে প্রত্যেক প্রত্যেক মাসে একটা করে আপডেট দিবে, যে এটা তোমার যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা যেটা আছে সেটার আপডেটটা তোমাকে প্রত্যেক মাসে দিবে। এবং তোমার যদি এটা সিলেক্টেড হয়ে যায়, এরপর তোমাকে একটা অফার লেটার দিবে, যেটা আমি আগেই বলেছি। সো এটার জন্য কোনো প্রফেসরকে ধরা লাগে না। সো খুবই ইজি প্রসেস এখানে। আচ্ছা, আর আমার উম, শেষ প্রশ্ন, আমাদের অনুষ্ঠানেরও শেষ প্রশ্ন, হুম। সেটা হচ্ছে পিআর সুযোগ সুবিধাটা কেমন, বা কিভাবে পিআর এর ব্যাপারটা আসে? আচ্ছা, এবার এখানেও আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি। তো পিআর পাওয়ার জন্য তোমার বেলজিয়ামে থাকতে হবে। এবং বেলজিয়ামে কন্টিনিউয়াসলি আম, ধরো যে 3 মাসের বেশি গ্যাপ দেওয়া চলবে না। অর্থাৎ অনেকে 3 মাসের বেশি তুমি যদি বাংলাদেশে অবস্থান করো, তাহলে সেটাকে আমরা বলি হলো গ্যাপ। এই গ্যাপটা তোমার যেটা বলি পিআর পাওয়ার জন্য, এই গ্যাপটা মিনিমাম গ্যাপ হতে হবে 3 মাসের কম। আচ্ছা, এখন পিআর পার প্রসিডিউরটা কি? এই যে আমরা যে স্টাডি করলাম, 2 বছর স্টাডি করলাম, এই এই 2 বছর স্টাডিটাকে তারা 1 বছর হিসাবে ধরবে। ওরিয়েন্টেশন ইয়ারটা যেটা আছে সেটাকে 6 মাস হিসাবে ধরবে। এবং আমি যত বছর কাজ করতেছি, ওইটা তো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে। অর্থাৎ আমি যদি দেখাতে পারি আমি 5 বছর এখানে স্টে করতে পারছি, তাহলে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই 5 বছরের মধ্যে 3 বছর আমি যে জব করছি, এই এই আমার যেহেতু আমার জবের ওয়ার্ক পারমিটটা দিয়েছে 3 বছরের, সো আমি 3 বছর এখানে স্টে করতে পারবো। এই 3 বছর তো অলরেডি অ্যাড হয়ে গেছে। আর আমি 2 বছর মাস্টার্স করছি, সেটা কনভার্ট হবে 1 বছরে। আর আমি ওরিয়েন্টেশন এয়ার যেটা ছিল সেটা 6 মাসের, 1 বছর ওরিয়েন্টেশন 6 মাসে কনভার্ট করবে। অর্থাৎ 5.5 মাস, 4.5 মাস ছিল। সো আমি জব, আমার 3 বছরের কন্ট্রাক্ট, অর্থাৎ আমি যদি 2030 পর্যন্ত আমি যদি স্টে করতে পারি, তাহলে কিন্তু আমার 2029-30 যেটা আছে, সরি 2029 পর্যন্ত আমি যদি স্টে করতে পারি, তাহলে কিন্তু আমি পিআর এর জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমাকে 5 বছর এখানে উইদাউট এনি গ্যাপ আমাকে থাকতে হবে বেলজিয়ামে। তো আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এই ক্ষেত্রে কি কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে? হ্যাঁ, অবশ্যই। এর জন্য খুবই সহজ। এর জন্য তোমাকে ডাচ বা ফ্রেঞ্চ A2 লেভেল, প্রফেশনাল লেভেল এক্সাম দিতে হবে। আমি অলরেডি ডাচ A2 লেভেলের এক্সাম দিয়ে ফেলেছি, এবং আমার অলরেডি যেটা আছে, প্লাস সোশ্যাল ইন্টিগ্রেশন কোর্স। এই সোশ্যাল ইন্টিগ্রেশন কোর্সটা খুবই ইজি, এটা ইংলিশে হয়। তো এটা তুমি যখন যখন কেউ নিতে পারে। এটা 6 মাসের অনলাইন কোর্স থাকে। সো প্রত্যেক সপ্তাহে একটা করে কোর্স থাকে, এই 2টা কোর্স নিলেই হয়ে যায়। সো খুবই ইজি এই ল্যাঙ্গুয়েজ কোর্স নেওয়া। বাট আমি যেটা বলবো যে, যদি এখানে কেউ লং টাইম থাকতে চাও, অবশ্যই B2 লেভেল পর্যন্ত ফ্রেঞ্চ বা ডাচ, যেটা ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এ পর্যন্ত নিতে হবে। তা না হলে দেখা যাচ্ছে প্রমোশন পেতে অনেক অসুবিধা হয়। সো প্রমোশন পাওয়ার অন্যতম একটা কন্ডিশন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বাট স্টিল পিআর পাওয়ার জন্য কিন্তু এতটাও হাই রিকোয়ারমেন্ট না।
A2 লেভেল পর্যন্ত ডাচ বা ফ্রেঞ্চ জানলেই হয়ে যাচ্ছে, এবং ডাচ A2 লেভেল খুবই ইজি, ফ্রেঞ্চ A2 লেভেল খুবই ইজি। সো যারা এখানে পড়াশোনা করার জন্য আসবে, তারা পার্ট টাইম তারা এটাও শিখতে পারো। মানে আমি যখন আমাদের ওরিয়েন্টেশন ইয়ার বা জব সার্চিং ইয়ার যেটা বলে, সেখান থেকে আমি ডাচ শেখা শুরু করেছি। আমার 6 মাসের মধ্যে আমার A1 A2 কমপ্লিট করে ফেলেছি, এবং এক্সামও দিয়ে ফেলেছি, এবং আমার হাতে সার্টিফিকেট আছে। সো আমি জাস্ট 3 বছর, জাস্ট আমার 2029 সাল হলেই আমি এটা পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা। আচ্ছা, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। তো অনেক ধন্যবাদ। আমাদের ধন্যবাদ বিশেষ করে আমাদের অডিয়েন্সদের, যারা এতক্ষণ ধরে আমাদের কথাবার্তা শুনতেছিলেন, তাদের মূল্যবান প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তার প্রেক্ষিতে আমাদের স্পিকার যিনি ছিলেন, তার যতটুকু জ্ঞান আছে সেই সাপেক্ষে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, এবং সবকিছুর জন্যই আপনাদের ধন্যবাদ। এবং আমাদের বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকের স্পিকার অনাদিকে, যে আমার আসলে বন্ধু। তো তাকেও অনেক ধন্যবাদ। বাইরে যারা থাকে সাধারণত সবাই কম বেশি ব্যস্ত থাকে, এই ব্যস্ততার মাঝেও যে এতক্ষণ সময় আমাদের দিতে পারছে, এজন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ অনাদিকে। আমাদের এই পুরো প্রচেষ্টায় আসলে আপনাদের জন্য, যারা অডিয়েন্স আছেন, যারা বাইরে আসার চিন্তা ভাবনা করতেছেন, আহ, আমরা বলবো না যে বেলজিয়ামে আসেন, আমরা বলবো না যে অন্য কোনো দেশে যান। আমরা আসলে চেষ্টা করছি প্রত্যেকটা দেশেরই সুযোগ সুবিধা সবকিছু তুলে ধরার, তারপরে সিদ্ধান্তটা আপনার। এই যে পথটা সুগম করার চেষ্টা জন্যই আমাদের আসলে এই প্রচেষ্টাটা। তো আশা করি আমাদের যে প্রচেষ্টা সেটা সফল হবে, আপনারা সেটাকে সফল করবেন। এবং সেই প্রচেষ্টাকে সফল করার জন্যই আমাদের আজকের স্পিকার আহ, বেলজিয়াম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছেন। হয়তো কিছু বাদ গেছে, কিছু অ্যাড হয়েছে যেটা আপনাদের জানা ছিল না। সব মিলাইয়ে আমাদের সেশন। তো অনেক ধন্যবাদ অনাদিকে। অনাদি, আমরা আসলে শেষের দিকে চলে আসছি, তো শেষ করার আগে যদি তোর কিছু বলার থাকে অডিয়েন্সদের সম্পর্কে, বলে আমরা শেষ করবো আর কি। আচ্ছা, আমার কিছু জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে আহ, আমি জানি যে বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, এটা আমি আগেও বলেছি যে খুব একটা ভালো না। তো অনেকেই কিন্তু বাইরে পড়তে আসতে চায়, কিন্তু বাইরে পড়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং। বাট আমি সবাইকে বলবো, মানে সবাইকে আমি এনকারেজ করব যে বাইরে এসে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়ার জন্য। হতে পারে, অনেকে হতে পারে যে না, আমার তো আসলে আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ, আমি কিভাবে পড়বো, আমার তো টাকা পয়সা নাই। বা স্টিল কোনোভাবে যদি 1 বছরের জন্য যদি এখানে এসে যে কোনো, আমি বেলজিয়ামের কথাই বলবো না, আমি যে কোনো দেশের কথাই বলতেছি। এখন অনেক এমন কিছু দেশও আছে যেখানে তোমার বেলজিয়ামের চেয়ে কম খরচে তুমি পড়াশোনা করতে পারো। বা স্টিল 1 বছরের জন্য যদি তুমি এখানে আসতে পারো, এসে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারো, আমি যেটা বলবো, যেটা তোমার সবার যে চিন্তাধারা, জীবনযাপন চিন্তাধারা, এইটা তোমার জীবন পুরোপুরি বদলে দিবে। তোমাদের একটা নতুন ভাবে তোমাকে চিন্তা করতে শেখাবে, এবং তোমাকে একটা নতুন ভাবে একটা নতুন, তুমি নিজেকে একটা নতুন ভাবে আবিষ্কার করতে পারবা। সো যেটা বলতেছি যে অনেকেই বলতেছে যে না, আমি জানি যে যারা এখানে আসে তাদের সবাই একটা উদ্দেশ্য থাকে যে না, আমরা বাইরে পড়তে আসবো। অনেকে আবার ডিসকারেজ হয়, না এত টাকা দিয়ে আমি বাইরে তো পড়তে আসা জানে না। কিন্তু আমি যেটা বলবো যে অ্যাটলিস্ট কোনোভাবে একটা নির্দিষ্ট এই বেলজিয়াম না আসলে অন্য কোনো দেশে যদি আসতে পারো, একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারো, আবার বাংলাদেশে ব্যাক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা চিন্তাধারাটা অনেক বদলে যাবে। বাংলাদেশের চেয়ে অন্য দেশ, শুধু বেলজিয়াম না, অন্য দেশ অনেক ভিন্ন, তার অনেক এগিয়ে আছে, এবং তার অনেক পরিশ্রমী। আমি যেটা এসে বুঝতে পেরেছি যে এখানকার মানুষ অনেক পরিশ্রম করে, এবং এর জন্যই তারা অনেক এগিয়ে আসছে, এই একটা কারণেই। সো যারা আসতে চাও, তাদের আগে থেকেই সিদ্ধান্ত নিবা যে হ্যাঁ, আমার এখানে আসতে হবে, আমার এসে পরিশ্রম করতে হবে, আমাকে যে টার্গেটগুলো আমি নিয়ে আসতে চাই সেগুলো শেষ করতে হবে। এবং এটা করলেই দেখা যাবে তোমার জীবনটাও বদলে গেছে, এবং তুমি অন্যদের জীবনও বদলে দিতে পারবা। এই বলে আমি শেষ করতে চাই। আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, আরো দুইটা জিনিস, সেটা হচ্ছে সাধারণত কেউ যদি তোর সাথে যোগাযোগ করতে চায়, তাহলে হুম। যোগাযোগটা কিভাবে করবে, মানে তোর জন্য কোনটা সুবিধার, বা আচ্ছা, সেটার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আমাকে যদি যোগাযোগ করতে চাও, সবচেয়ে ভালো উপায় হচ্ছে লিঙ্কডইনে যোগাযোগ করা। লিঙ্কডইনে আমার নামে সার্চ দিবা, বা আমার যদি কেউ পোস্ট দিতে চাও, পোস্টে আমার লিঙ্কডইনের আইডি বা লিঙ্কটা আমাকে দিয়ে দিলে আমি সাথে সাথে যোগাযোগ করব।
আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে খুব একটা যাই না। আমি বাট আমি লিঙ্কডইনে আমাকে সবসময় পাওয়া যাবে। সো লিঙ্কডইনের জন্য আমাকে যদি কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন করে, এবং প্রশ্ন করার আগে অবশ্যই আমাকে তার নাম পরিচয় বা কোন ব্যাচে, যদি ওইটা যদি কেউ থাকে অবশ্যই কোন ব্যাচে আছে সেটা জিজ্ঞেস করলে আমি ইজিলি অ্যান্সার দিতে পারি, কারণ অনেক স্ক্যাম বা অনেক স্প্যামার থাকে। সো এই দুটা জিনিস করলে আমি একদিনের মধ্যে আমি রিপ্লাই দিয়ে দিব। হুম। আচ্ছা, আমি যখন ভিডিওটা শেয়ার করব তখন আমি চেষ্টা করব যে অনাদির লিঙ্কডইন লিঙ্কটা পোস্টের সঙ্গে দিয়ে দেওয়ার। তাহলে আপনাদের পেতে সুবিধা হবে। আর যোগাযোগ করার ক্ষেত্রে আমিও একটা পরামর্শ দিয়ে থাকি যে যারা যোগাযোগ করবেন, যেটা অনাদি বলল, এইটুকুর পরেও যে আপনার নাম পরিচয় সিরিজ সবকিছু বলার পরেও যদি সম্ভব হয় প্রথম মেসেজেই বলে দিবেন যে আপনি আসলে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন। আমার কাছে অবশ্যই। যেটা মনে হয় যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই, ভালো আছি ভাই, খাইছেন, খাইছি, এই পর্যায়ের পরে না এইটা আসলে কথাবার্তায় আর আগায় না। তো আপনি যদি প্রথম পরিচয়ে যদি বলে দেন যে আহ, ভাই আমার নাম অমুক, আমি অমুক সিরিজের, আমি বেলজিয়ামে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করছি, কিন্তু আবেদন করার সময় এই একটা জিনিস চাচ্ছে যেটা আমি আসলে বুঝতে পারছি না, আপনার যদি সময় হয় এই বিষয়টা আমাকে যদি একটু বলতেন, তাহলে হয় কি যে যে আপনার সঙ্গে কথা বলবে সে বুঝতে পারবে যে আসলে ওই বিষয়টা ওকে জানাইতে হবে। তাহলে কথাবার্তা বলতে সুবিধা হয়। এবং আমি দেখেছি যে এই ধরনের কনভারসেশন গুলো যতটা বেশি আগায়, ওই যে কেমন আছেন খাইছেন কিনা ওই কনভারসেশন বেশি দূর আগায় না। তো এইটা মনে হয় যে চেষ্টা করলে ভালো হয়। আর আরো একটা জিনিস যে আমরা যোগাযোগ করে আহ, একটু অপেক্ষা করার চেষ্টা করব, কারণ আসলে সবাই ব্যস্ত থাকে, আবার আমাদের সময়েরও একটা পার্থক্যের ব্যাপার আছে। তো সেই হিসেবে একটু অপেক্ষা করার চেষ্টা করব। আর শেষ যেটা সেটা হচ্ছে যে তোর এই স্লাইডটা আমাকে হয় স্লাইড বা পিডিএফ যে কোনো আকারে আমাকে একটু পাঠিয়ে রাখিস। হ্যাঁ, আমি আজকের মধ্যে দিয়ে দিব, সমস্যা হ্যাঁ, নেই। সমস্যা নেই, ওটা যে কোনো এক সময় দিলেই হবে। তো এই ছিল আজকের আমাদের অনুষ্ঠান। আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই। তো অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করা হচ্ছে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।